আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছো সবাই? তোমাদের তো ঈদের আগের রাতের মতো অবস্থা এখন চলতেছে, খুব খুশি সবাই। জি স্যার, অনেক খুশি আগে স্যার। খুশি লাগে নাই, আজকে যতটা খুশি লাগতেছে। হ্যাঁ, এরকমটাই হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমরা তো অলরেডি এক্সপিরিয়েন্স করে আসছোই যে এরকম যখনই কোনো সমস্যা হয়, এটা ওই আমাদের সময়গুলো থেকেও দেখেছি বা আমাদের আগেও আমরা শুনেছি এরকম যে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় সারা জীবন এরকম হঠকারী সিদ্ধান্ত নেয় এবং স্টুডেন্টরা যখন আন্দোলন করে বা এটা সেটা করে, তখন তারা আবার এটা থেকে সরে আসে। আমার মনে আছে আমাদের সময় সেকেন্ড ইয়ারের একটা কম্পালসারি ইংলিশের একটা পরীক্ষা হতো, আমরা যারা ইংরেজিতে পড়ি তাদেরকেও দিতে হতো। তো ওই পরীক্ষাটা পরপর তিনবার হয়েছিল। প্রথমবার হয়েছে বলে যে এটার কোশ্চিন ফাঁস হয়ে গেছে, দ্বিতীয়বার আবার হয়েছে আবার বলে কোশ্চেন ফাঁস হয়েছে, তৃতীয়বার আবার হয়েছে, মানে এরকম উল্টা পাল্টা। তখন এগুলো আরো বেশি হতো, এখন তাও একটু কম হয়। আর তোমরা তো নিজেরাই বুঝতে পারতেছো যে কি একটা ব্রেইন, কি একটা মানে ইয়ে নিয়ে যে ওরা এই কোশ্চেন গুলো করেছিল, ইয়ে ছিল, ইয়ে কি বলে রুটিনটা করেছিল, যে ওরা নিজেরা আসলে বাধ্য হলো। আহ, আজকে নাকি একটা ইয়েও হয়েছে, মানববন্ধন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে। মানববন্ধন না স্যার, ওরা তো রাতে ঘুমাইতে পারে না স্যার। আচ্ছা। যে ওরা যে আপনার পরীক্ষা নিয়ন্ত্রক আছে দুইজন, সহকারী আর হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক। হ্যাঁ, ওরা রাতে ঘুমাইতে পারে না, ওদের যে পার্সোনাল নাম্বার আছে স্যার ওইটা পাবলিক করে দিয়েছিলাম আমরা। 4টা মেসেঞ্জার গ্রুপ খুলছিলাম, ওইখানে 1000 জন মানুষ ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই 1000 জনই স্যার, এই যে লক্ষ লক্ষ মানুষ এখন সুবিধা বুক করাইতেছে স্যার। এটাই না, এটাই তো হয় তোমার, একটা সংগ্রাম, একটা আন্দোলন, একটা যুদ্ধে সবাই তো জয়েন করে না, তাই না? কিছু ওইখানে স্যার মানুষ। পাবলিক স্যার মেসেঞ্জারের নাম্বার পাবলিক করে দিছে, প্রত্যেক জনের মনে করেন 10-12টা করে ফোন দিছে, প্রায় 50,000 ফোনই গেছে, 1000 জনে 50,000 ফোন দিছে ওদের। ওই তো এরকমটাই হয়। তো যেভাবেই হোক না কেন, প্রতিবারই সারাটা জীবনই দেখতেছি যে এরকম উল্টাপাল্টা ওরা ডিসিশন নেয়, পরবর্তীতে আবার সেখান থেকে সরে আসে। তো পরে এটা টাকাটুকু ম্যানেজ করে স্যার দিলাম ওদেরকে, পরে বাওয়াল কলেজের কতগুলারে ভাড়া করে স্যার, ভাড়া করে নিয়ে তারপরে স্যার মানববন্ধন করানো হয়েছে স্যার। আমরা তো অনেক দূরে স্যার, পর টাকা দিয়ে ভাড়া করে নিয়ে ওদেরকে মানববন্ধন করানো হয়েছে। উম, যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এটা করেছো। আসলে ফোর্থ ইয়ারের এই সময়টাতে সেই একদিন পর পর পরীক্ষা দেওয়া বা প্রতিদিন পরীক্ষা দেওয়া, এটা খুবই টাফ। যাই হোক। ওয়েবসাইটে পাবলিশ হওয়ার আগে স্যার আমাদের হাতে রুটিন ওরা দিয়ে দিছে বয়ে স্যার। হুম হুম। এই যে এখানে একটা কথা আছে, কথাটা এরকম যে ঢাকার 7টা কলেজকে কেন আলাদা করা হলো, কেন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে 4টা কলেজ দেওয়া হচ্ছে বা 5টা, চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে কেন চলে যাচ্ছে 4-5টা। এর কারণ হচ্ছে এটা কিন্তু একটা যে ছেলেপেলে শুধু আন্দোলন করে কিছু হলেই, এই জন্য একটা সেপারেশন। ওই যে আছে না, ব্রিটিশদের একটা রুল ছিল যে ডিভাইড অ্যান্ড রুল। ওদের একটা ইয়েই ছিল আর কি, পলিসি ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, আগে ভাগ করো, সেপারেট করো, এরপরে প্রত্যেককে আলাদা আলাদা করে শাসন করো। তো ওই কাজটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু করতেছে। কিন্তু এখন এখন যে এই যুগে এসে ওই যে কোনো অঞ্চলের যে কোনো জায়গার স্টুডেন্টরাই যে একত্রিত হয়ে যে কোনো সময় আন্দোলন করতে পারে, এটা ওদের মোটা মাথায় ঢোকে না আর কি। যাই হোক, এই এই লোকগুলোও টিচার, হ্যাঁ, কিন্তু এই লোকগুলো নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারে না। কত কত স্টুডেন্টের গালি খাইছে ওরা, বলো। স্যার আমি, ওরা অনার ছিল স্যার, এই রুটিনে পরীক্ষা নেবে, ওরা অনার ছিল একদম। হ্যাঁ ওই তো বললাম, কত গালি খাইছে না। এই গালি কি স্টুডেন্টরা দিত যদি সুন্দর, আগেই যদি একটা সুন্দর একটা রুটিন দিত? তো এই টিচার গুলো এরকমই আসলে, এগুলো ওই গালি খাওয়ারই উপযুক্ত। যাই হোক, তো চলো আমরা শুরু করি আমাদের। আমরা দেখো আমাদের সাজেশন যদি ফলো করি, সাজেশনে আমরা আহ, আজকে এই ওয়েটিং ফর গডর থেকে গ্যাডো আর কি, ওয়েটিং ফর গ্যাডো, তো এইখান থেকে আমরা এই দুইটা প্রশ্নের আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো একটু দেখো, এই দুইটাতে মেবি ওই গাইড থেকেই প্রশ্ন নিয়ে পড়িয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। তো এই দুইটা ভিডিও দিয়েছি আমি, আজকে তোমাদেরকে এইটা নিয়ে পড়বো, এইটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এইটা নিয়ে আলোচনা করব। আর নেক্সট দিনে আবার এইখানে চলে যাব আমরা। একটু দ্রুত আগাচ্ছি যাতে করে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি আর কি, মোটামুটি শেষ তো হবে না, কাছাকাছি একটা পর্যায়ে যেতে পারি। স্যার, আমাদের ইএলটির কি আর কোনো ক্লাস হবে? বুঝতে পারলাম না।
স্যার ইএলটি, ইএলটি তে কি আর কোনো ক্লাস হবে না আমাদের এখানে? ইএলটির আর কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নেই। কারণ হলো একেবারে 100% হচ্ছে হয়নি, এটা আমি আমি মেনেই নিচ্ছি, তবে যতগুলো হয়েছে এটাও কিন্তু ম্যাক্সিমাম, অনেকগুলো হয়েছে। না না স্যার, সেটাতে কোনো সমস্যা নেই, আপনি ক্লাস যা প্রোভাইড করেছেন ইনাফ, কোনো সমস্যা নেই স্যার, কিন্তু মানে যদি বাকি কিছু নোট যদি প্রোভাইড করতে পারতেন বা যদি আপনার কাছে থাকে যদি প্রোভাইড হ্যাঁ, করতে পারতেন। আমাকে আমাকে তুমি ওই হচ্ছে যে কয়েকটা বাদ আছে, আমার মনে হয় বাদ নাই, তারপরে দু চারটা থাকতে পারে, একটু স্যার এলোমেলো হয়েছিল। লাস্টের দিকে আছে স্যার, ওই যে এসএলটি দেওয়া হয় নাই, তারপরে কিছু কিছু দেওয়া হয় নাই, মানে হচ্ছে যে মানে যদি আপনার কাছে রেডি করা থাকে আমাদেরকে দিলে ভালো হয় আর কি। ক্লাস দিতেই হবে এমন কোনো কথা না, নাই, ক্লাস। অবশ্যই দিয়ে দিব, সমস্যা নাই, কারণ ইএলটি একটু অন্যরকম। দিয়ে দিব, শুধু ওই একটা লিস্ট আমাকে দিও যে এইগুলো বাদ আছে, আচ্ছা তাহলে ঠিক আমি আছে, ওইগুলো দিয়ে আমি দিব। ইনবক্সে দিয়ে রাখি যেগুলো যেগুলো বাদ বাকি হ্যাঁ, আছে। হ্যাঁ, ওইগুলো আমি দিয়ে দেবো নি। আর কন্টিনেন্টালের বাদ আছে, কন্টিনেন্টাল গুলো দিতে থাকবো আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন এই যে একটু ব্যস্ত, থার্ড ইয়ারের যেহেতু 4-5 দিন পর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ওদেরকে নিয়ে একটু ব্যস্ত আছি। তো সাধারণত এটা হয় যে একটা পরীক্ষা শেষ হওয়ার 1-1.5 মাস 2 মাস পরে আরেকটা পরীক্ষা শুরু হয়, ওই সময়টাতে একটা অন্য রকমের প্রিপারেশন নেওয়া যায় পরের পরীক্ষার জন্য। কিন্তু এবার তো একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা। ওকে, তো চলো আমরা এটা পড়ি আগে, এটা পড়ি এবং তার মানে 1 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা পড়ি। দেখো, এটাতে সঠিকভাবে উচ্চারণ হচ্ছে ওয়েটিং ফর গ্যাডো, বাট আমরা জানি গ্যাডো বললে অনেক সময় অনেকেই বানান ভুল করবে, এই জন্য আমরা গডতি বলবো, আমাদের জীবনেও এটা আর লাগবে না, হ্যাঁ, কেউ ধরবেও না যে এটার সঠিক উচ্চারণ কি। এই জন্য বানানটা ঠিক রাখার জন্য আমরা সবসময় গডতি বলবো। দেখো, ডিসকাস দ্য ওয়েটিং ফর গডত ইজ দ্য ওয়েটিং ফর সামথিং আনঅ্যাটেইনেবল। বলতেছে যে ওয়েটিং ফর গ্যাডো, এই রাইটিংটা, এই রাইটিংটাতে মূলত এমন একটা জিনিস যেটা অ্যাটেনেবল না, অ্যাচিভ করা যায় না, এরকম কোনো একটা জিনিসের জন্য ওয়েট করাকে বোঝানো হচ্ছে, ওয়েট করাকে দেখানো হয়েছে এই ওয়েটিং ফর গ্যাডো এই নাটকের ভেতরে। আরেকটা হচ্ছে থিম অফ নাথিংনেস, থিম অফ ফিউটিলিটি, থিম অফ ব্যারেননেস, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে রয়েছে, মানে কিছুই না, নাথিং বলতে তো কিছুই না, থিম অফ জিরো বলতে পারি, এই জিরোর যে থিমটা সেটাও এখানে দেখানো হয়েছে। কিভাবে দেখানো হয়েছে আমরা এবার আলোচনা করি, চলো। দেখো, বলতেছে ওয়েটিং ফর গ্যাডো বাই স্যামুয়েল বিকেট ইজ এ প্লে অ্যাবাউট টু ক্যারেক্টার্স। এটা একটা নাটক বেসিকলি দুইটা ক্যারেক্টারের, একটা হচ্ছে ভ্লাদিমির আর একটা হচ্ছে এস্ট্রাগন। একটা হচ্ছে ভ্লাদিমির আর একটা হচ্ছে এস্ট্রাগন, হু ওয়েট এন্ডলেসলি ফর সামওয়ান নেমড গ্যাডো হু নেভার অ্যারাইভস। তারা দুইজনই ওয়েট করতেছে অবিরাম ভাবে কোনো একজনের জন্য যার নাম হচ্ছে গ্যাডো বা গডো। সে আসলে কখনোই আসেনি, তার জন্য ওয়েট করেছে তারা যে সে আসবে, কিন্তু সে আসেনি। ইন দিস প্লে ওয়েটিং symbolizes the human condition of waiting for something unattainable or elusive। বলতেছে যে এই যে নাটকটা, এই নাটকটাতে যে ওয়েটিং যে শব্দটা, এই শব্দটা মূলত সিম্বলাইজ করতেছে ওয়েটিং ফর সামথিং আনঅ্যাটেনেবল, মানে কোনো একটা কিছু যেটা অর্জন করা সম্ভব না সেটার জন্য ওয়েট করা, অথবা ইলিউসিভ অর্থাৎ অধরা, যেটা ধরা যাবে না, হ্যাঁ, এরকম একটা কোনো জিনিসের জন্য পরিশ্রম করাটা যেন এখানে দেখানো হয়েছে, ওয়েটিং করানো দেখানো হয়েছে। দ্য থিম অফ নাথিংনেস ইজ অবভিয়াস ইন দ্য প্লে। এই প্লের ভেতরে থিম অফ নাথিংনেস বা থিম অফ জিরো বা থিম অফ নাল, এইটা দেখানো হয়েছে, reflecting the existential tension and emptiness that character experience। এবং এখানে মানুষের অস্তিত্বর বিষয়টা নিয়ে যে একটা টেনশন, একটা উদ্বিগ্নতা, এবং যে সব দিকে যে একটা এমটিনেস, শূন্যতা, যেটা এখানকার ক্যারেক্টাররা এক্সপেরিয়েন্স করেছে, সেটাকেও রিফ্লেক্ট করানো হয়েছে। আসলে দেখো, এই নাটকটার একটা মেসেজ আছে, সেই মেসেজটা এরকম যে আমরা সব সময়ের জন্যই কোনো কিছু পাওয়ার জন্য অদম্য লড়াই করতেছি, তাই না? যেমন ধরো, এই যে কত কষ্ট করে অনার্স কমপ্লিট করবা, অনার্স কমপ্লিট করার পরে দেখবা যে ইংরেজির অনার্স কমপ্লিট করেছো তো কি হয়েছে, এটা কিছুই না। এবার চাকরির জন্য আবার পড়ো, চাকরির জন্য আবার পড়ে হয়তো বা তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো। বিসিএস ক্যাডার হওয়ার পরে
তোমার মনে হবে যে এত কষ্ট করে এখানে আসলাম এই হচ্ছে 50,000 টাকা বেতনের চাকরির জন্য। হ্যাঁ, তখন ওইটা তোমার কাছে কম মনে হবে, এবং একটা সময় মনে হবে যে কি আছে জীবনে, থিম অফ নাথিংনেস, জীবনটা জিরো। এখনই যদি মরে যাই, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, এত ভালো চাকরি, এখনই যদি মরে যাই তাহলে কি হবে? আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমার একটা টিচার ছিল প্রোগ্রামিং এর, খুবই স্মার্ট, খুবই সাকসেসফুল। মানে উনি প্রোগ্রামিং খুব ভালো করতেন, বা জেন্ট সার্টিফাইড বলে একটা সার্টিফিকেশন আছে প্রোগ্রামিং এ। ওইটা তার কাছে তার একটা স্বপ্ন ছিল। ওটা খুব বেশি মানুষ পায় না আর কি। আরো আরো 10-15 বছর আগের কথা বলতেছি আমি। 10 বছর, 12-13 বছর আগের কথা বলতেছি। তো তিনি ওই প্রোগ্রামিং এর ওই সার্টিফিকেটটা তিনি মানে অ্যাচিভ করবেন, এটার জন্য তিনি ব্যাপক পড়াশোনা করতেছেন। পড়াশোনা বলতে প্রোগ্রামিং করতেছেন আর কি, বিভিন্ন প্রোগ্রামিং কনটেক্সটে তিনি জয়েন করেন, এটা সেটা। দেখতে স্মার্ট, সবকিছু ওকে, টাকা ইনকামও করতেছেন সেরকম। কিন্তু কি হলো, এই লোকটা এই করোনার সময়ে সে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আমরা তো অবাক, জানি নতুন বিয়ে করছে কিন্তু। বিয়ে করছে করোনার মনে হয় 2 বছর আগে। বিয়ে করে একটা ছোট বাচ্চাও হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু করোনার সময় মারা গেছে। করোনার জন্য মারা যায়নি কিন্তু, হার্ট অ্যাটাক করে মারা গেছে। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে এখন ওই ফ্যামিলিটার কাছে, বা আমরা যারা ওই লোকটাকে দেখেছি, তার এফোর্ট দেখেছি ওই সার্টিফিকেশনের জন্য, তার স্মার্টনেস, তার দুই হাতে অ্যাজ এ বাংলাদেশি প্রোগ্রামার হিসেবে বাংলাদেশে থেকে 2 হাতে টাকা কামানো, সব দেখলাম। একই সঙ্গে কি আমাদের মাথার মধ্যে এটা কাজ ক্যাচ করতেছে না যে নাথিংনেস, নাল বা জিরো, যে এত কিছু করার পরে ঠুস করে মারা গেলাম, তো শেষ, সব শেষ। তো এই একটা থিম, এই একটা থিম এখানে এই নাটকের আড়ালে রয়ে গেছে। সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য তারা ওয়েট করতেছে। এই ওয়েট বলতে যে একেবারে শুয়ে বসে, নাটকে দেখানো হচ্ছে শুয়ে বসে থাকা। আমরা কি করি, যেমন আমরা অনার্সের সার্টিফিকেট এর জন্য আমরা ওয়েট করতেছি, তাই না? ওয়েট করতেছি বলে আমরা শুয়ে বসে আছি না, পরিশ্রম করতেছি ওইটা পাওয়ার জন্য। কিন্তু এইখানে যেটা দেখানো হয়েছে, তারা পরিশ্রম করতেছে, ওয়েটিংটাও একটা পরিশ্রম তাদের। তারা কি কাজ করতেছে? ওয়েট করতেছে। এই ওয়েট করতেছে কিন্তু তারা আনঅ্যাটেইনেবল জিনিসের জন্য, যেটা তারা কোনো অ্যাচিভই করতে পারতেছে না। গ্যাডোর দেখার পাওয়ার জন্য ওয়েট করতেছে, কিন্তু গ্যাডোর দেখাই পাচ্ছে না। তো এতে করেই বোঝানো হচ্ছে যে তাদের যে সমস্ত প্রচেষ্টা সবকিছু নাথিংনেসের দিকে চলে যাচ্ছে, জিরোর পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক যেমন মানুষ, আমরা এত দৌড়াদৌড়ি করতেছি, এত হাই পজিশনে যাওয়ার চেষ্টা করতেছি, আলটিমেটলি মৃত্যু এসে ঠাস করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের সব প্রচেষ্টা শেষ। তো এখানে বলতেছে যে এই রিফ্লেক্টিং দ্য এক্সিস্টেন্সিয়াল টেনশন, মানে মানুষের ভেতরে কিন্তু অস্তিত্বের একটা টেনশন রয়েছে। এই যে এই টেনশনটা, যে কিছু একটা যে করব, ঠাস করে যদি মরে যায় তখন তো সব শেষ হয়ে গেল। তারপরে এমটিনেস, শূন্যতা আর কি, যেটা এই ক্যারেক্টার দুটো এক্সপেরিয়েন্স করতেছে, সেটাও এই নাটকের একটা থিম। দ্য প্লে বিগিনস উইথ ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ওয়েটিং ফর Gado by a tree, unsure of why they are waiting or who Gado is. এই নাটকটা শুরু হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নামে দুইজন ক্যারেক্টারের মাধ্যমে, যারা এই ওয়েটিং ফর, মানে গ্যাডোতে আমরা দেখতে পাচ্ছি তারা গ্যাডোর জন্য ওয়েট করতেছে একটা গাছের পাশে। তারা অনিশ্চিত যে কেন তারা ওয়েট করতেছে, এবং আহ এই গ্যাডোটা কে এটাও তারা জানে না। মানে অনেকটা এরকম যে আমরা অনেক সময় বলি না যে পড়াশোনা করতেছি করতেছি, 2 পয়েন্ট সামথিং রেজাল্ট নিয়ে আমি পাশ করে যাচ্ছি, কেন পড়তেছি, কি করব, ভবিষ্যতে কি হবে, এটার কোনো প্ল্যান নাই। এই ঠিক এই জিনিসটা এখানে, যে আমি কিছু একটা করতেছি, এটা দিয়ে আমার ফিউচার প্ল্যানটা কি, আমি ফিউচারে কি করবো, আজ থেকে 10 বছর পরে কোথায় যেতে চাই, এটা যদি সুস্পষ্ট না থাকে তাহলে এই ওয়েটিং ফর গ্যাডোর মতো হবে। তো ফিউচারটা তোমার দেখতে পারতে হবে। তো এটাই বলতেছে যে এখানে এই দুইটা ক্যারেক্টার, তারা ওয়েট করতেছে, ঠিক আছে, কাজ করতেছে, কিন্তু কেন কাজ করতেছে, কার জন্য, কি পাওয়ার জন্য, সেটাও তারা জানে না। They pass the time by engaging in earthly activities and engaging in conversation, but there is a wide sense of futility in their actions. তারা সময় পার করতেছে জাগতিক যে কাজকর্ম সেগুলো করার মাধ্যমে, তারা কনভারসেশন, গসিপিং, এগুলোর মাধ্যমে সময় পার করতেছে। কিন্তু একই সঙ্গে সেইখানে তাদের ভেতরে একটা বড় রকমের চিন্তাও রয়েছে, এই নাথিংনেস বা ফিউটিলিটি। তারা যে কাজ করতেছে, এই কাজের রেজাল্ট যে জিরো,
এবং জিরো হবে এটা তারা জানে। হ্যাঁ, এই সেন্সটাও তাদের ভেতরে কাজ করতেছে, কিন্তু তারপরেও তারা এই কাজগুলো করতেছে, এটা ওয়েট করতেছেই তারা। ভ্লাদিমির এক্সপ্রেসেস দিস ফিলিং হোয়েন হি সেইজ নাথিং টু বি ডান। এই অ্যাক্ট ওয়ানের ভেতরে ভ্লাদিমির, সে এই ফিলিংটা প্রকাশ করতেছে, সে বলতেছে যে কোনো কিছুই করার নাই। দিস ফ্রেজ এক্সপ্রেসেস দ্য সেন্স অফ হেল্পলেসনেস অ্যান্ড পারপাসলেসনেস দ্যাট পারভেট দ্য প্লে। এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হচ্ছে যে এই ক্যারেক্টাররা মূলত এখানে হেল্পলেস অবস্থায় রয়েছে, অসহায়, পারপাসলেস, উদ্দেশ্যহীন, যেটা এই নাটকের ভেতরে পারভেট করতেছে, এটা এই নাটকের ভেতরে বিরাজ করতেছে আর কি, এই এই থিমটা, এই সেন্সটা। Despite their efforts, they can't escape the cycle of waiting and uncertainty. তাদের এই চেষ্টা সত্ত্বেও তারা বুঝতে পারতেছে, তারা চেষ্টাও করতেছে, কিন্তু তারপরেও তারা এই যে অপেক্ষা করা এবং অনিশ্চয়তার যে সাইকেল, সেখান থেকে বের হতে পারতেছে না। তারা বুঝতেছে, আবার তারা কাজ করতেছে, ওয়েট করতেছে, আবার তারা বুঝতেছে, এই যে একটা সাইকেলে মানে বৃত্ত আর কি, বৃত্তের ভেতরে যেন আটকে পড়েছে, তারা ওখান থেকে বের হতে পারতেছে না। আমরা অনেক সময় কি জানি, যেমন আমি প্রতিদিন মিনিমাম অনেকগুলো মেসেজ পাই যে আমার তো এরকম এরকম পড়ার অবস্থা, আমি এখন কি করব। তো এটার অ্যান্সার কি, সঠিক অ্যান্সার একই, যে এখন পড়তে হবে। সারা বছর আমার অত পড়াশোনা হয়নি, এখন পড়তে হবে। এটা অ্যান্সার কিন্তু সবাই জানে, প্রত্যেকটা স্টুডেন্ট জানে, তারপরেও তারা জিজ্ঞাসা করে যে কি করব। মানে যদি হয়তো আমি 10টা কথা বলে যদি ওর ভিতর থেকে একটা কথা তার কাজে লাগে, যদি একটু এনকারেজড হতে পারে, এটা তাদের আশা আর কি। তো এইখানে দেখো, আমাদের এই ভ্লাদিমির এবং এস্টাগন, তারা জানে যে তারা একটা ট্র্যাপে পড়েছে, তাদের কি করতে হবে, কিন্তু তারপরেও তারা ওইটা থেকে বের হতে পারতেছে না। ঠিক স্টুডেন্টদের মতো, স্টুডেন্টরা আমরা কি করি, আমরা জানি যে আমরা পড়লেই ভালো করব, যত পড়বো তত ভালো করব, কিন্তু তারপরেও আমরা যেন জানতেই পারি না, আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি যে আমার তো এই অবস্থা, কি করব এখন। যেমন তোমাদের ফোর্থ ইয়ারের গ্রুপে এখনো অনেকে অ্যাটেন্ড করতেছে, এবং তারা আমাকে বলে যে আর তো 1 মাস আছে, আমি কি সব শেষ করতে পারবো। ও জানেই যে সারা বছরের পড়া কি 1 মাসে শেষ করা সম্ভব, সম্ভব না, কিন্তু তারপরে জিজ্ঞাসা করে। আর আমিও জানি যে এই অ্যান্সার একটা দিতে হবে, নইলে তাকে উৎসাহ দেওয়ার জন্য আমি বলি যে টাফ হবে, বাট সম্ভব। তুমি ভাগ করে নাও টাইমটাকে, 3 দিন 4 দিন করে, এরপরে আগে স্টোরিটা পড়ো, এক বসায় সবগুলো স্টোরি একবার করে দেখে নাও, ব্রিফ গুলো পড়ে ফেলো, এরপরে ব্রড এবং লাস্টে গিয়ে শর্ট পড়ো। ব্রড গুলো অনেকগুলো পড়লে দেখবে শর্ট পড়া লাগতেছে না অনেকগুলো, ব্রডের ভেতরে শর্টের অনেক অ্যান্সার পেয়ে যাচ্ছে, এজন্য আগে ব্রড পড়ো। ওকে, এবার আসো, দ্য ক্যারেক্টার অফ গ্যাডো রিপ্রেজেন্ট দ্য আনঅ্যাটেনেবল, সামথিং দ্যাট ইজ অলওয়েজ জাস্ট আউট অফ রিচ। এই যে ক্যারেক্টার গ্যাডো, এটা রিপ্রেজেন্ট করতেছে কোনো একটা জিনিস যেটা আনঅ্যাটেনেবল, আনঅ্যাচিভেবল, যেটাকে অর্জন করা যায় না, এরকম একটা জিনিস যেটা আমাদের রিচ এর বাহিরে, আমরা ওইখানে পৌঁছাতেই পারবো না, এরকম একটা জিনিস। ভ্লাদিমির অ্যান্ড স্ট্রাগন বিলিভ দ্যাট গডট উইল ব্রিং মিনিং টু দেয়ার লাইফ। এই দুইটা ক্যারেক্টার, ভ্লাদিমির এবং এস্ট্রাগন, তারা বিশ্বাস করে যে গ্যাডো আসবে এবং তাদের লাইফটাকে অর্থবহ করে তুলবে। বাট হি রিমেইনস ইলিউসিভ, কিন্তু সে অধরাই থেকে যাচ্ছে, অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং অনেক দূরে থেকে যাচ্ছে, এই গ্যাডো কাছে আসতেছে না। ভ্লাদিমির রিফ্লেক্টস অন দিস হোয়েন হি সেইজ উই আর ওয়েটিং ফর গ্যাডো, অ্যাক্ট ওয়ান। ভ্লাদিমির এই কথাটা বলতেছে অ্যাক্ট ওয়ানে, যখন সে বলতেছে উই আর ওয়েটিং ফর গ্যাডো, সেই কথার মাধ্যমেই এটা রিফ্লেক্ট করতেছে যে তারা তার জন্য অপেক্ষাই করতেছে। দিস স্টেটমেন্ট অফ ওয়েটিং রিইনফোর্স দ্য আইডিয়া দ্যাট their existence is defined by this act of hope, yet it leads now here. আচ্ছা, এই স্টেটমেন্ট দ্বারা, উই আর ওয়েটিং ফর গ্যাডো, এই স্টেটমেন্ট দ্বারা একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে যে দ্য আইডিয়া দ্যাট দেয়ার এক্সিস্টেন্স, মানে আহ, তার এই এই ওয়েটিং এর যে ইয়েটা, সেটা রিইনফোর্স করতেছে, এটা যেন আরো জোরালো করতেছে একটা আইডিয়াকে। আইডিয়াটা কি, যে তাদের অস্তিত্বটা এখানে সংজ্ঞায়িত হচ্ছে, ডিফাইন হচ্ছে এই তাদের আশার মাধ্যমে। যদিও তারা কোনো দিকে যেতে পারতেছে না, তাদের এই বিশ্বাস তাদেরকে কোনো দিকে গাইড করতে পারতেছে না, লিড করতে পারতেছে না, চালিত করতে পারতেছে না, কিন্তু তারপরেও তারা আশা নিয়ে রয়েছে। দেখবা যে মানুষের
তুমি কিছু করতে পারো না পারো, মানুষের জীবনে সবসময় আশা রাখতে হয়, সবসময় আশা রাখতে হয়। তুমি যত আশা সেট করবা, লক্ষ্য সেট করবা, তত তুমি প্রাণবন্ত থাকতে পারবা। ওই সমস্ত মানুষই আত্মহত্যা করে তাদের, যাদের লাইফে তারা আশা সেট করতে পারে না, হোপ সেট করতে পারে না। ধরো একটা লোক অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে, অনেক অবস্থার ভেতরে পড়ে গেছে, খারাপ অবস্থার মধ্যে, অসুখ বিসুখ সব মিলে, কিন্তু তারপরেও তার লাইফের ভেতরে একটা আশা থাকতে হবে যে, আচ্ছা আমি এখান থেকে গিয়ে এই কাজটা করলে আমার এই ঋণ টিন সব শোধ হয়ে যাবে, আমি বড়লোক হয়ে যাবো। হোক বা না হোক, কিন্তু এই আশাটা সেট করতে হবে। আর এই আশাটা যখন চলে যাবে তখন দেখবা তুমি কোনো কোনো কিছুতে মজা পাচ্ছ না। Throughout the play, Vladimir and Estragon struggle with the concept of time and its passage. এই পুরো প্লে জুড়ে আমরা দেখতে পাবো যে ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা সংগ্রাম করতেছে একটা কনসেপ্টের মাধ্যমে, সেটা হচ্ছে সময় এবং সময়ের যে গতি, সময়ের যে প্যাসেজ, সেটা নিয়েও। সময় সামনের দিকে আগাচ্ছে কিনা, আহ, এই সময়ের ধারণা, এইটার সাথে তারা হচ্ছে স্ট্রাগল করতেছে। They are actually aware of the minutes and hours slipping away as they wait for Godot. তারা আসলে খুবই সচেতন রয়েছে, তারা বুঝতেছে যে তাদের কাছ থেকে মিনিট এবং আওয়ার্স এগুলো স্লিপ হয়ে চলে যাচ্ছে, মানে এগুলো চলে যাচ্ছে। তারা যখন গডতের জন্য ওয়েট করতেছে, তাদের সময়টা চলে যাচ্ছে, এটা তারা জানে। ভ্লাদিমির রিমার্কস, এবং ভ্লাদিমির এটা উল্লেখও করতেছে যে টাইম হ্যাজ স্টপ, সময় থেমে গেছে। অ্যাক্ট ওয়ানে এটা বলতেছে, হাইলাইটিং দ্য স্ট্যাগন্যান্ট নেচার অফ দেয়ার এক্সিস্টেন্স। এবং এই টাইম হ্যাজ স্টপ দিয়ে তারা বোঝাচ্ছে আসলে যে তাদের যে অস্তিত্ব, এই মানে অস্তিত্বটা একটা যেন ইয়েতে থেমে গেছে। একটা পুকুরের পানি কি হয়, স্ট্যাগন্যান্ট হয়ে যেন আটকে পড়ে, এবং একটা নদীর পানি গতিশীল থাকে, ঠিক তাদের জীবনের যে এই সময়টা, যে সময়টা তার ওয়েট করতে, ওটা যেন আটকে গেছে। এটা কিন্তু আমাদের জন্য হয়। ধরো তোমাকে যদি বলা হয় এখনই যে আগামী কুরবানি ঈদের পরে তোমার বিয়ে, কার সাথে, যাকে তুমি পছন্দ করো, দেখবা এই যে 2 মাস কুরবানি ঈদের যেতে চাচ্ছে না, মনে হচ্ছে যেন আটকে গেছে টাইমটা। মানে তুমি যদি রিয়েলি বিয়ে করতে চাও আর কি। আবার ধরো বলা হলো যে তোমার কোন একটা প্রিয় খাবার, তোমাকে এখন বলা হলো যে আগামীকাল বিকেলে বা আগামীকাল রাতে খেতে পাবা, মনে হচ্ছে না টাইমটা আসতেছে না? তো এইটাই হচ্ছে তোমার এই সময়কে, সময় স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া, সময় থেমে যাওয়া। টাইম বিকামস এ বার্ডেন, সময় অনেক সময়ই একটা বোঝা হয়ে যায়, এমফাসাইজিং দ্য মনোটোনি অ্যান্ড এমটিনেস অফ দেয়ার লাইফ। এবং সেই সময়টাতে মনোটোনি, জীবনের একঘেয়েমি, এটা চলে আসে, এটাই প্রাধান্য পায়, এবং এমটিনেস, শূন্যতা চলে আসে, এবং এই সময়টাতে সময়টা বার্ডেন হয়ে যায়। যেমন এখন তোমাদের কাছে, তোমাদের যদি বলা হতো যে আরো 6 মাস পরে 4th ইয়ার পরীক্ষা, দেখবা যে তোমাদের মাথায় আগুন ধরে যেত, এত পরে কেন? তাই না? কারণ তোমাদের কাছে এখন মনে হচ্ছে যে এই পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি, পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি, এবং এই পরীক্ষাটা এখন আর তোমাদের জন্য বার্ডেন মনে হচ্ছে। অনেকের কাছে এরকম মনে হচ্ছে যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, পরীক্ষা দিতেই হবে, যেহেতু ভালো খারাপ যা হয় হোক, দিতে পারলেই বাঁচি। এদিকে 6 বছর চলে গেল। তো এটা অনেকের কাছে মনে হচ্ছে। তো আমাদের এই দুই ক্যারেক্টারের কাছে এটাই মনে হচ্ছে, তারা ওর ওয়েট যেন করতে পারতেছে না। দ্য থিম অফ নাথিংনেস ইজ অলসো এভিডেন্ট ইন দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ক্যারেক্টার। এই দুইটা ক্যারেক্টারের যে ইন্টারাকশন, তাদের যে কথাবার্তা, এই সব জায়গাতে আমরা একটা জিনিস প্রমাণিত হচ্ছে, একটা জিনিস বুঝতে পারতেছি যে এখানে একটা নাথিংনেসের থিম রয়েছে, মানে শূন্যতা, তাদের চেষ্টা সত্ত্বেও তাদের প্রাপ্তি জিরো। এই থিম অফ নাথিংনেসটা এখানে রয়েছে। Their conversations are filled with invalid and remarkable logic, reflecting the absurdity of their situation. এই দুইটা ক্যারেক্টারের যে কনভারসেশন, এটা রয়েছে ইনভ্যালিড, অযৌক্তিক, অ্যান্ড রিমার্কেবল, এবং উল্লেখযোগ্য লজিক। মানে একই সঙ্গে বলতেছে যে আহ, অযৌক্তিক লজিক, আবার বলতেছে এই লজিক গুলো আবার রিমার্কেবলও। এবং এই লজিকটা আমাদের এটার দরকার নাই, এটা এটা বাদ দিয়ে দিই। ইনভ্যালিড লজিক দ্বারা পরিপূর্ণ তাদের কথাবার্তা, রিফ্লেক্টিং দ্য অ্যাবসার্ডিটি অফ দেয়ার সিচুয়েশন, এবং এইটাই তাদের যে অবস্থা, সে অবস্থার যে দূরবদ্ধতা,
সেটাকে রিফ্লেক্ট করতেছে। তারা কথাবার্তা বলতেছে কিন্তু এই কথাবার্তা গুলো কোনো রকমের মিনিং নাই। ভ্লাদিমির এখানে অবজার্ভ করতেছে যে দে গিভ বার্থ অ্যাস্ট্রাইড অফ এ গ্রেভ, দ্য লাইট গ্লিমস অ্যান ইনস্ট্যান্ট অ্যান্ড দেন ইটস নাইট ওয়ান্স মোর। ভ্লাদিমির সে অবজার্ভ করতেছে যে এই এই কথাটা কিন্তু বলে হচ্ছে পূজ্য, কিন্তু সে এই কথাটার ফিলিংসটা অবজার্ভ করতে পারতেছে। সেটা হলো তারা যেন একটা কবরের মাঝে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কবর যখন খোঁড়া হয়, কবরের দুই পাশে দুই পা দিয়ে দাঁড়ায় আছো ধরো কবরের ওপরে, একটু এদিক সেদিক হলে স্লিপ করে তোমরা কবরে পড়ে যাবা। তো বলতেছে দে গিভ বার্থ অ্যাস্ট্রাইড অফ এ গ্রেভ, তারা যেন একটা কবর খুঁড়েছে, কবরের ওইখানে যেন আছে। এবং এটা তারা দেখতে পাচ্ছে যে সময় সময়ে আলোক ঝলকানির মতো লাইট আসতেছে, আবার এই লাইটটা নিভেও যাচ্ছে, না রাত্রি হয়ে যাচ্ছে যেন। তো আমাদের ভ্লাদিমির তাদের যে কঠিন যে অবস্থা, সেই অবস্থাটা বোঝানোর জন্য এটা এটা বলতেছে। এখানে একটা মেটাফোর রয়েছে, দিস মেটাফোরিক্যাল স্টেটমেন্ট আন্ডারস্কোরস দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। এখানে আন্ডারস্কোর ডেমনস্ট্রেট দিই, ডেমনস্ট্রেটস। এই মেটাফোরিক্যাল স্টেটমেন্টস ডেমনস্ট্রেট করে, ডেসক্রাইব করে, এখানে ডেসক্রাইবও দিতে পারো, ডেসক্রাইব করে যে দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, মানুষের নেচার, মানুষের জীবনের যে নেচারটা, সেটা হচ্ছে মানুষের জীবনটা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে। এই ফ্লিটিং নেচারটা এখানে ডেসক্রাইব করা হচ্ছে। অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, এবং মৃত্যু যে আসন্ন, মরতেই হবে। হ্যাঁ, কোনো লাভ নেই কোনো দিকেই। মানুষ মানে কোনো প্রাণী মৃত্যুকে এড়াতে পারবে না, সে যে যে হোক যেখানেই যাক যাই করুক। তো এই যে জীবনের ফ্লিটিং নেচার, জীবন পালাতে চায়, মৃত্যু চলে আসবে অনিবার্য, এই স্টেটমেন্টটা প্রকাশ করা হচ্ছে এই লাইনের ভেতরে, যে আমরা কবরের যেন মাঝখানে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে কবরে চলে যাব। আমরা সময় সময় আলো দেখতে পাচ্ছি, আবার আলোটা চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের জীবনে ভালো দিক আসে, খারাপ দিক আসে, সুখের সময় আসে, খারাপ সময়ও আসে। ইট রিইনফোর্সেস দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ আলটিমেটলি মিনিংলেস। এইটা রিইনফোর্স করতেছে, এটা আমাদেরকে জানান দিচ্ছে যে একটা আইডিয়াকে, সেই আইডিয়াটা হচ্ছে যে সর্বশেষে গিয়ে জীবন হচ্ছে একটা মিনিংলেস জিনিস, এর কোনো অর্থই নাই। অ্যাজ ইট ইজ ওভারশ্যাডোয়েড বাই দ্য স্পেক্টার স্পিরিট অফ মর্টালিটি। এবং এর ওপরে, এই জীবনের ওপরে প্রাধান্য বিস্তার করেছে বা ওভারশ্যাডো করেছে, মানে ছায়া ফেলেছে এই স্পিরিট অফ মর্টালিটি, বলতে পারো যে মৃত্যু। আহ, মৃত্যু ছায়া ফেলে, এবং মৃত্যু যখন ছায়া ফেলে, মৃত্যু যখন আমাদের জীবনটাকে নিয়ে যায়, ঘিরে ধরে, তখন জীবনটা আলটিমেটলি মিনিংলেস হয়ে যায়। তুমি কোটি টাকা, হাজার কোটি টাকার মানুষ হতে পারো, তুমি জো বাইডেন হতে পারো, তুমি শেখ হাসিনা হতে পারো, কিন্তু মৃত্যু হয়ে গেলে তখন আর কি? আর কোনো ক্ষমতা আছে, কোনো কিচ্ছু আছে তোমার? কিছুই নাই, জিরো। তুমি কবরে যাবা কোনো কিছু নিয়ে, নিয়ে গেলেও কি লাভ হবে? ধরো তুমি মারা গেলা, তুমি দেশের একজন প্রধান, তোমার কবরে 10 কেজি স্বর্ণ দিয়ে দেওয়া হল, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য বলতেছে যে লাইফ ইজ মিনিংলেস। The character of Poggio and his slave Lucky further exemplify the theme of nothingness. এই যে ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার পোজ্জো এবং তার যে স্লেভ লাকি, এই দুইজনও উদাহরণ সেট করতেছে এই থিম অফ নাথিংনেস এর। পোজ্জো ইজ এ ডোমিনারিং ডোমিনিয়ারিং ফিগার হু exerts control over Lucky, reducing him to be a mere object. পোজ্য সে একজন আহ, শাসনকারী ফিগার বা শাসক শ্রেণীর যেন ক্ষমতাবান একজন ফিগার, ব্যক্তি, যে কিনা কন্ট্রোল করতেছে এই লাকির ওপরে। লাকি হচ্ছে তার স্লেভ, তার দাস, এবং তাকে একটা অবজেক্টের মতো মনে করতেছে, একটা বস্তুর মতো করে তার সাথে ট্রিট করতেছে, তার সাথে আচরণ করতেছে। ডেসপাইট হিজ অ্যাপারেন্ট পাওয়ার, তার এই শক্তি থাকা সত্ত্বেও পোজ্য ইজ আলটিমেটলি পাওয়ারলেস ইন দ্য ফেস অফ হিজ ওন মর্টালিটি। আলটিমেটলি কি হলো, পূজ্য আমরা দেখলাম যে তার শক্তি আছে, কিন্তু আলটিমেটলি সে তারপরেও শক্তিহীন। কারণ তার, সে মর্টালিটিকে ফেস করতেছে। মর্টালিটি বলতে এখানে শুধু মানে মৃত্যু না, মৃত্যুর মতো আরো অনেক কিছুই। তো এখানে যে আমরা দেখতে পাবো সে অন্ধ হয়ে যাচ্ছে, তার একটা ক্ষতি হচ্ছে বা কোনো একটা দুর্ঘটনা বা কিছু একটা ঘটেছে বলেই তো সে এই অন্ধ হয়ে যাচ্ছে।
তো এই মর্টালিটিটা ফেস করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারলেস হয়ে যাচ্ছে, একটু আগেই আবার আগের দিনই যে অনেক পাওয়ারফুল ছিল আসছে পাওয়ারলেস। হি রিফ্লেক্টস অন দিস হোয়েন হি সেইস, এবং সে অর্থাৎ পদ্য রিফ্লেক্ট করতেছে যখন সে বলতেছে যে, অর্থাৎ তার এই কথার মধ্যেই এই জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে দে গিভ বাট astride of a grave, the light gleams an instant and it's night once more। এই কথাটা বলার মাধ্যমে সেই জিনিসটাকে রিফ্লেক্ট করতেছে বা তুলে আনতেছে। This existential realization underscores the futility of his action and the emptiness of his existence। এই যে অস্তিত্বের যে একটা রিয়েলাইজেশন, অস্তিত্বের বা মৃত্যুর বা সার্ভাইভাল যে একটা উপলব্ধি, এইটা এখানে দেখাচ্ছে যে মানুষের কাজের যে ফিউটিলিটি, অন্তঃসারশূন্যতা, মানুষের কাজের যে আমরা যা কিছু করি এটা যে একবারে মিনিংলেস, জিরো, সেটা দেখাচ্ছে। অ্যান্ড দ্য এমটিনেস অফ হিজ এক্সিস্টেন্স, এবং মানুষের যে অস্তিত্ব, এই অস্তিত্ব যে একবারে অন্তঃসারশূন্য, অস্তিত্বের কোনো ভ্যালু নাই, সেটাও দেখানো হচ্ছে। ধরো অনেক আগের ফেরাউন, অনেক আগের নমরুদ, অনেক আগের যে আরো যে ক্ষমতাবান লোকগুলো ছিল, মারা যাওয়ার পরে তাদের আর কোনো ভ্যালু আছে, আর কিছু আছে? কিছুই নাই। তোমার ওই আহ আরো যারা রয়েছে পৃথিবীতে, কোনো কিছু তাদের আছে, কোনো ক্ষমতা, কোনো কিছু? কিছুই নাই। The play's conclusion in reinforces the theme of waiting for something unattainable। এই নাটকের যে কনক্লুশন, সেই কনক্লুশনে এসেও আমরা একটা জিনিসে জোর দিতে পারি, সেটা হলো আমরা এখানে এমফাসাইজ দিই, এমফাসাইজেস দ্য থিম অফ ওয়েটিং। অর্থাৎ কোন একটা জিনিস যেটা আমরা অ্যাটেইন করতে পারবো না, অর্জন করতে পারবো না, সেটার জন্য ওয়েট করা, সেটার জন্য কাজ করা, সেই থিমটা রয়েছে এই নাটকের ভেতরে। Despite their prolonged wait, Godot never arrives, leaving Vladimir and Estragon to ponder their purpose and existence। এস্ট্রাগন এবং হচ্ছে ভ্লাদিমির, তারা দুইজনে তাদের যে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার পরেও গডত আসে না, এবং তারা এখন চিন্তা করতেছে তাদের উদ্দেশ্য নিয়ে এবং তাদের অস্তিত্ব নিয়ে। এখন তারা চিন্তা করতেছে, পন্ডার করতেছে। ভ্লাদিমির রিমার্কস, ওয়েল শ্যাল উই গো। ভ্লাদিমির এবার অ্যাক্ট টুতে বলতেছে, আমরা কি যেতে পারি? সিগন্যালিং দেয়ার অ্যাকসেপ্টেন্স অফ দেয়ার ফিউটাইল কন্ডিশন। এবং এইটাই প্রমাণ করে যে আসলে তাদের যে মানে শূন্য যে অবস্থা, তাদের অবস্থা তো একবারে জিরো, এইটাকেই প্রতীয়মান করে, এটাকে সিগন্যাল, এটাকে নির্দেশ নির্দেশ করে যেন। দ্য প্লে এন্ডস অ্যাজ ইট বিগ্যান। এই নাটকটা যেখানে শুরু হয়েছিল সেখানেই যেন শেষ হয়ে গেল। উইথ দ্য ক্যারেক্টার্স ট্র্যাপড ইন এ সাইকেল অফ ওয়েটিং অ্যান্ড আনসার্টেইনটি। এবং এখানে যে ক্যারেক্টার গুলো ছিল তারা যে একটা আটকে পড়েছে ওয়েট করার যে একটা সাইকেলের ভেতরে, ওয়েটিং অ্যান্ড আনসার্টেনটি, সেটার ভেতরে যেন তা আটকেই থাকলো। এবং শুরুতে যে সমস্যা পড়েছে শেষও সেই সমস্যাই থাকলো, তারা আর উতরাতে পারলো না, এবং এখানেই নাটকটা শেষ হয়ে গেল। ইন কনক্লুশন, ওয়েটিং ফর গডত এক্সপ্লোরস দ্য থিম অফ ওয়েটিং ফর সামথিং আনঅ্যাটেনেবল অ্যান্ড দ্য এক্সিস্টেন্সিয়াল নাথিংনেস দ্যাট পারভেটস হিউম্যান এক্সিস্টেন্স। বলতেছে যে ইন কনক্লুশন আমরা বলতে পারি যে ওয়েটিং ফর গডত এটা এক্সপ্লোর করতেছে একটা থিম, সেটা হচ্ছে কোনো একটা জিনিস যেটা অর্জন করা যায় না, সেটার জন্য ওয়েট করা, এবং অস্তিত্বের যে শূন্যতা, যেটা মানুষের এক্সিস্টেন্সের ক্ষেত্রে বিরাজমান, হ্যাঁ, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। মানে মানুষ যত ক্ষমতাশালী হোক একটা সময় মারা যাবে এবং জিরো হয়ে যাবে, সেটা এখানে দেখানো হয়েছে। থ্রু দ্য ক্যারেক্টার্স of Vladimir and Estragon, Pojo and Lucky, Samuel Beckett portrays the futility of waiting for meaning in a world devoid of purpose। এই যে চারটা ক্যারেক্টার, ভ্লাদিমির, এস্ট্রাগন এবং পোজো লাকি, এগুলোর মাধ্যমে স্যামুয়েল বিকেটস মূলত চিত্রায়িত করতে চেয়েছেন যে অপেক্ষা করার যে শূন্যতা, অপেক্ষা করার যে ব্যর্থতা, বা অপেক্ষা করলে যে তুমি সবসময় সবকিছু পাবাই, হ্যাঁ, অত উদ্দেশ্যহীন অপেক্ষা, সে অপেক্ষার রেজাল্ট যে আসে না এই পৃথিবীতে, সেটাই এখানে তিনি দেখিয়েছেন।
উদ্দেশ্যহীন কোনো কাজ করা। কারণ অপেক্ষা, অপেক্ষা কাইন্ড অফ অপেক্ষা মানে ওয়েটিং, ওয়েট হচ্ছে ভার্ব, দ্যাট মিনস কাজ করতেছে, তারা কিছু একটা করতেছে। তো কি করতেছে? ওয়েট করতেছে। তো ওয়েট করার যে এই কাজটার যে রেজাল্ট, সেটার কথা বলতেছে, যে কোনো পারপাস নাই, কোনো উদ্দেশ্য নাই, এরকম কাজের রেজাল্ট হচ্ছে সবসময় জিরোই হয়। দ্য প্লেস রিপিটিটিভ স্ট্রাকচার অ্যান্ড কমপ্লেক্স বাট thoughtful dialogue enforce the sense of frustration and despair that defines the character's life. এই নাটকের যে রিপিটেটিভ স্ট্রাকচার, অর্থাৎ একই জিনিস বারবার করতেছে, এই কাজটা, অ্যান্ড কমপ্লেক্স, কমপ্লেক্স না কমপ্লেক্সিটি হবে, এবং এর যে জটিলতা সেইটা, বাট থটফুল ডায়ালগ, এবং এর ভেতরে যে থটফুল ডায়ালগ রয়েছে সেইগুলো আমাদের যে হতাশা, যে সেন্সটা, হতাশার যে হচ্ছে অনুভূতি, সেটাকেই মূলত জাগ্রত করতেছে। দ্যাট ডিফাইন দ্য ক্যারেক্টার্স লাইফ, যেটা এখানকার ক্যারেক্টার গুলোর জীবনটাকেই ডিফাইন করতেছে, অর্থাৎ তারা এরকমই, তারা ফ্রাস্ট্রেটেড, তারা হতাশ, সেটা দেখিয়ে দিচ্ছে। আলটিমেটলি ওয়েটিং ফর গ্যাডো সার্ভস অ্যাজ এ poignant meditation on the human condition and the inherent absurdity of existence. চূড়ান্তভাবে এই ওয়েটিং ফর গডত মূলত মানুষের যে দুর্দশা, সেই দুর্দশার ওপরে যেন একটা মেডিটেশন, দুর্দশাটাকে নিয়ে যেন একটা চিন্তা ভাবনা করা হয়েছে এখানে, এবং মানুষের ভেতরের যে অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স, মানে মানুষের অস্তিত্বের যে দুর্বোধ্যতা, অস্তিত্ব নিয়ে যে মানুষ হচ্ছে একটা, কি বলে, অস্পষ্টতার ভেতরে রয়েছে, সেটাও এখানে দেখানো হয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন। এখন বলো, এখানে যে তোমাদের কিছু বলার থাকে, এই প্রশ্নটা ভালো আছে, তোমরা এটা যদি পরীক্ষায় আসে লিখে দিতে পারো। তারপরে বলবো যে তোমরা একটু এডিট টেডিট করো, এদিক সেদিক করে লেখার চেষ্টা করো। তোমরা তোমাদের লাইন টাইন বা তোমাদের বিচার বিশ্লেষণ, সেগুলো এর ভিতরে অ্যাড করার চেষ্টা করবা। আরেকটা জিনিস, আমি এর আগেও মনে হয় বললাম একদিন, যে ফোর্থ ইয়ারে যত বেশি নিজের চিন্তা ভাবনা মিশিয়ে লিখতে পারবা, তত বেশি মার্কস আসবে। আর ফোর্থ ইয়ারে বেশি বেশি লিখতে হবে, খাতা তো ফাঁকা রাখাই যাবে না, প্রশ্ন যত বড় করা যায়। ফোর্থ ইয়ারে থার্ড ইয়ারের মতো এত কঠোর ভাবে খাতা দেখে না। এইখানে তুমি যদি একটু মোটামুটি লিখে দিয়ে আসো, তাহলে দেখবা মার্ক, ভালো মার্কস পাচ্ছ। তুমি হয়তো চিন্তাই করোনি, তোমার পরীক্ষা খারাপ হয়েছে হয়তো মনে করতেছো তুমি, মানে বানিয়ে লিখলে তো আর বোঝা যায় না যে পরীক্ষা কেমন দিলাম। তো পরীক্ষা মনে হবে যেন খারাপ করতেছো, কিন্তু দেখতেছো ভালো রেজাল্ট পেয়ে বসে আছো, এরকমটা হয়। শুধু এটা না, এইখানেই না, মাস্টার্সে গেলেও তাই হবে। মাস্টার্সে গেলেও ভুল ধরবেই না। তোমরা মাস্টার্সে গিয়ে দেখবা যে এরকম হবে, যে তুমি পরীক্ষা দিয়ে এসে ভাবতেছো যে তুমি, ধরো তুমি মানে আমি মার্কসের হিসাব করি, মার্কসের হিসাব দিয়ে বলি, ধরো তুমি 500 মার্ক পাবা, তুমি হিসাব করেছো, কিন্তু গিয়ে দেখো 650 মার্ক পেয়ে বসে আছো। মাস্টার্সে এরকম হবে, এবং ফোর্থ ইয়ারও অনেকটা এরকমই হয়। তো এই জন্য শুধু লিখবা। হুম, খাতা তো ফাঁকা রাখা যাবে না, বসে থাকবা না, একটু কানেকশনটা ঠিক রেখে লিখবা, ব্যাস। ওকে, তো এই গেল আমাদের একটা প্রশ্ন। এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। প্রশ্নটা হচ্ছে এটা: ডিসকাস দ্য কনসেপ্ট অফ টাইম অ্যান্ড প্লেস ইন ওয়েটিং ফর গ্যাডো। ওয়েটিং ফর গ্যাডোতে টাইম এবং প্লেসের যে প্রশ্নটা, সেটা মানে এটা এটা কি দ্বারা কি বুঝিয়েছে এই কনসেপ্ট দ্বারা, সেটা আমরা জানবো। দাঁড়াও, আমি আগে এটা তাহলে সেভ করি, নইলে তো এটা ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে। হারাবে না অবশ্য, থেকে যায়। না, এটা থেকে যায়, এটা এটা থেকে যায় কোথায়, আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস। ধরো ডকুমেন্ট, এইখানে এই যে আমি যে ক্লাসগুলো নিয়েছি এগুলোর ধরো তোমাদের, এটা যদি যাই, এই যে রেকর্ড কনফারেন্স, এখানে যদি কোনো মেসেজ টেসেজ কেউ দিয়ে দেয়, তাহলে এটা ওপেন হয়ে যায়। তারপরে এখান থেকে একটা, তোমাদের কালকের আগের দিন ক্লাস ছিল তাই না, 17 তারিখ, এইটা মেবি তোমাদের, তোমরা যে চ্যাটিংটা করেছো এখানে আছে। কিভাবে আছে? এই দেখো এখানে, মারিয়ার হোসাইন, হ্যাঁ, সে বলেছিল 9টা 30-এ না, তারপরে আকলিমা বলেছিল 9টা 15-তে। যাই হোক, আমি এই যে এই জিনিসটা ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, আজকে আমি 9টা 15-তে না নিয়ে 9টা 30-এই নিয়ে নিয়েছি।
তো 9টা 15তেই তোমাদের ক্লাস হবে। আমি দরকার হয় যে ওই যে থার্ড ইয়ার যেটা আছে ওদেরকে আগায় নিয়ে আসবো, আগামী দিনে 9টা 30-এই হবে। তো যাই হোক, এটা থেকে যাবে, ডোন্ট ওয়ারি, এটা আমরা ব্যবহার করতে পারবো। 9টা 30-এ স্যার? গত দিনে আমি একটু টাইমটা চেঞ্জ করেছিলাম, তো তারপর আবার তোমাদের ক্ষেত্রে মনে হলো যে তোমরা তো আছোই আর 1 মাস, তো আর টাইম চেঞ্জ না করি। তো তারপরেও আজকে ভুলে গিয়েছিলাম, ওই 9টা 30-এ আমি মনে রেখেছিলাম যে 9টা 30-এই মনে হয় হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ডেস্কটপে রাখি। আচ্ছা, এবার আমরা এটা পড়ি, দেখো। আচ্ছা, এখানে কনসেপ্ট অফ টাইম অ্যান্ড প্লেস, এইটা জানার পরে অনেকেরই ওই যে পোয়েটিক্স এর কথা মাথায় আসবে। হ্যাঁ, তো ওই পোয়েটিক্স এর সাথে এটার কোনো সম্পর্কই নাই, আমরা ওইটা মাথায় আনবো না। আমরা শুরুতেই এটা ক্ষেত্রে যা বলা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ইন স্যামুয়েল বিকেটস প্লে ওয়েটিং ফর গ্যাডো, টাইম অ্যান্ড প্লেস আর নট জাস্ট সেটিং। এখানে টাইম অ্যান্ড প্লেস শুধুমাত্র যে এটার সেটিং তাই না, they are the central themes that shape the character's experience and the overall meaning of the play. এটা যে শুধুমাত্র সেটিং, এই টাইম এন্ড প্লেস তাই না, বরং তারা হচ্ছে এই নাটকের তোমার সেন্ট্রাল, কেন্দ্রীয় থিম, কেন্দ্রীয় টপিক। এবং এই থিমটা অর্থাৎ টাইম এন্ড প্লেসের যে থিমটা, এটা এখানকার ক্যারেক্টারদের অভিজ্ঞতাকে তৈরি করে দিয়েছে। তারা এটা নিয়ে তাদের এক্সপেরিয়েন্স করেছেন, ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন। এমনকি এই নাটকের ওভারঅল মিনিংটাও সেট করে দিয়েছে এই টাইম এন্ড প্লেস। লেটস সি হাউ টাইম এন্ড প্লেস আর পোর্ট্রেইড অ্যান্ড হোয়াট দে সিগনিফাই ইন দ্য আইকনিক ওয়ার্ক। চলো দেখি যে কিভাবে টাইম এন্ড প্লেসকে এখানে চিত্রায়িত করা হয়েছে এবং তারা কোন জিনিসটাকে সিগনিফাই করতেছে। ইন ওয়েটিং ফর গ্যাডো, টাইম ইজ এ পারপ্লেক্সিং অ্যান্ড ইলিউসিভ কনসেপ্ট। ওয়েটিং ফর গ্যাডোতে টাইম হচ্ছে একটা জটিল, হতবুদ্ধিকর, বোকা বানানো এবং ইলিউসিভ, একটা অধরা কনসেপ্ট। মানে এক কথা কনসেপ্টটা ক্লিয়ার না, অ্যাবসার্ড, হ্যাঁ, কমপ্লেক্স, অ্যাম্বিগিয়াস, হ্যাঁ, এরকম একটা তোমার হচ্ছে টপিক এটা। দ্য ক্যারেক্টার্স ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন স্পেন্ড দেয়ার ডেইজ ওয়েটিং ফর সামওয়ান নেমড গ্যাডো, বাট টাইম সিম টু পাস ডিফারেন্টলি ফর দেম। এখানকার যে দুইটা ক্যারেক্টার ভ্লাদিমির এবং এস্ট্রাগন, তারা তাদের দিনগুলি অতিবাহিত করতেছে। একজন নামধারী ব্যক্তি, গডত বা গ্যাডো, তার জন্য ওয়েট করতেছে তারা। কিন্তু দেখা গেল যে এইখানে সময়টা তাদের ক্ষেত্রে একটু অন্যভাবে কাজ করতেছে, সিমস টু পাস ডিফারেন্টলি, অন্যভাবে যেন তাদের সময়টা অতিক্রান্ত হচ্ছে। দে আর স্টাক ইন এ সাইক্লিক্যাল এক্সিস্টেন্স। তারা যেন একটা সাইক্লিক্যাল এক্সিস্টেন্সের ভিতরে আটকে গেছে, হোয়ার দে ব্লেন্ড ইনটু ইচ আদার উইদাউট ক্লিয়ার প্রোগ্রেশন। এবং তারা মূলত এই দিনগুলিকে ব্লেন্ড করতেছে, মিক্সচার করতেছে, মিলিয়ে ফেলতেছে, কিন্তু সেখানে কোনো রকমের প্রোগ্রেস নাই। এটার একটা উদাহরণ দেই। ওই যে আম, কোরআন শরীফে একটা ইয়ে আছে, জুলকার নাইন, বাদশা জুলকার নাইনের একটা ঘটনা আছে না, ইয়াজুজ মাউজুজদেরকে তিনি যে আটকে রাখলেন। তো বলা হয় এই ইয়াজুজ মাউজুজ, তারা, তাদেরকে যে ওই যে যে ওয়ালটা দিয়ে, দুই পাহাড়ের মাঝে তাদেরকে ওয়াল দিয়ে আটকে রাখা হয়েছে, তারা নাকি এই ওয়ালটা প্রতিদিনই ভাঙে। তো ভাঙার এক মুহূর্তে এসে রাত্রি হয়ে যায় এবং তারা বলে যে আগামীকাল এসে এটা আবার ভাঙবো। পরের দিন এসে দেখে যে ওই ওয়াল যতটুকু ভেঙেছিল আবার পূরণ হয়ে গেছে, এবং এই ওয়ালটা আর একবারে, মানে তারা শেষ করতে পারে না। তারা ওই দিন শেষ করবে যেদিন বলবে ইনশাল্লাহ, তখন তারা নাকি এটা ভেঙে ফেলবে। তো আমাদের এই গ্যাডোর ক্ষেত্রে, এই ভ্লাদিমির এবং এস্টারগনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা প্রতিদিন যেখান থেকে ও অপেক্ষা করা শুরু করতেছে, পরের দিনে গিয়ে আবার ওখান থেকে অপেক্ষা করতেছে। মানে তাদের এই অপেক্ষা করার কাজটা যেন শেষ হচ্ছে না। মানে কোনো প্রোগ্রেস নাই, কোনো অ্যাডভান্স নাই, কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো উন্নয়ন নাই। এইটা, এটা আরো ভালো আরেকটা উদাহরণ আছে। ধরো তুমি যখন, আমি আমার ক্ষেত্রে এটা এক্সপেরিয়েন্স করেছি, যখন আমার বেতন ছিল, ধরো যখন আমি চাকরি করতাম 30,000,
তখন আমার ওই মাস শেষে গিয়ে টানাটানি, হ্যাঁ, মাসের শেষ 2-3 দিন মনে হয় যেন হাতে আর টাকা থাকে না, আবার 2-3 দিনের জন্য বেতনের জন্য অপেক্ষা করতে হয়। যখন বেতন ধরো 50,000, তখনও ওই একই জিনিস, আবার যখন তার চেয়ে বেশি তখন ওই রেজাল্ট একই। মানে যেটা বলতেছে একটা সাইকেলের সাইকেলের ভেতরে যেন আটকে যাওয়া হয়েছে। আমরা অনেক সময় বলি না যে আমাদের লাইফটা পানসে, কোনো কাজ নাই কোনো কিছু নাই, প্রতিদিন ঘুম থেকে উঠো, অফিস যাও, কাজ করো, চলে আসো, আবার রাতে ঘুমিয়ে যাও। তো এইটা হচ্ছে কাইন্ড অফ সাইকেল আর কি, একই কাজ ঘুরে ফিরে করা। তো আমাদের এই ভ্লাদিমির এবং স্ট্রাগনের ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা প্রতিদিনই এই অপেক্ষা করার মধ্যেই আছে, শুধু কোনো রেজাল্ট নাই। দিস এন্ডলেস ওয়েটিং রিফ্লেক্টস দ্য এক্সিস্টেন্সিয়াল ডিলেমা অফ হিউম্যান এক্সিস্টেন্স। এই যে অবিরাম ভাবে তারা যে অপেক্ষা করতেছে, এইটা মানুষের যে অস্তিত্বের যে ডিলেমা, মানুষের অস্তিত্বের ক্ষেত্রে, মানুষের টিকে থাকার ক্ষেত্রে যে টিকে থাকার যে প্রবলেম, টিকে থাকার যে ডিলেমা, উভয় সংকট, সেটাকেই মূলত দেখানো হয়েছে। A significant theme is when Estragon says nothing to be done. এখানে একটা সিগনিফিকেন্ট থিম রয়েছে, সেটা হচ্ছে যেটা এস্ট্রাগন বলতেছে, সেটা হলো নাথিং টু বি ডান, অর্থাৎ নাথিংনেস, যেটা সেটা কোনো কিছুই করার নাই। এই কোনো কিছু করার নাই এইটাকে একটা থিম বানানো হয়েছে এই নাটকে। This phrase echoes throughout the play, highlighting the characters' futile attempts to make sense of their situations or take meaningful action. এই ফ্রেজটা আমরা এই পুরো নাটক জুড়েই যেন প্রতিধ্বনিত হতে দেখতে পাবো, এবং এই ক্যারেক্টারগুলোর যে মানে ব্যর্থ যে প্রচেষ্টা, সেটাকে হাইলাইট করবে, এবং টু মেক সেন্স অফ দেয়ার সিচুয়েশনস অর টেক মিনিংফুল অ্যাকশন। তাদের যে এই যে সিচুয়েশনটা, সেটাকে হচ্ছে তোমার বুঝতে পারা, বা সেটাকে একটা মিনিংফুল কাজের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা তাদের, সেই চেষ্টাটা যে ব্যর্থ হচ্ছে বারবার, এরা বুঝতেছে কিন্তু তারপরেও তারা এই একই কাজ করে যাচ্ছে, তারা ওইখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। It suggests a sense of stagnation and hopefulness, আচ্ছা সরি, hopelessness in the face of time's relentless march. এটা সাজেস্ট করে, এটা দেখায় যে এখানে একটা স্ট্যাগনেশনের, অর্থাৎ সবকিছু থেমে যাওয়া, আটকে যাওয়া, এইটার সেন্স রয়েছে, এবং অসহায়ত্বের একটা সেন্স রয়েছে। ইন দ্য ফেস অফ টাইমস রিলেন্টলেস মার্চ, অর্থাৎ সময়ের যে অস্থির গতি, সেই গতির সামনে এইখানে এই নাটকের ভিতরে দেখানো হয়েছে সবকিছু যেন থেমে আছে। সময় তো কখনো থেমে থাকে না, তাই না? বা মানুষ, খুব কম মানুষই আছে যে একবারে আশা ছেড়ে দেয়, এরকমটা খুব কম মানুষই আছে, সে কোনো না কোনো আশা দেখেই। তো তো এই জিনিসটা বলতে যে সময়ের এই গতির কাছে তাদের কাছে মনে হচ্ছে যে সময়টা থেমে গেছে, অসহায় হয়ে গেছে তারা, হোপলেস হয়ে পড়েছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এটাকে সাজেস্ট করতেছে। Additionally, Vladimir and Estragon's conversation often revolves around time-related topics such as reminiscing about the past and speculating there about the future. আমরা আরো যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা কথাবার্তা বলতেছে, এবং তাদের কথাবার্তার টপিক হচ্ছে টাইম রিলেটেড টপিক আর কি। তাদের সাথে সময় নাই, সময় চলে যাচ্ছে, তারা এখানে হুদাই শুধু শুধু বসে বসে ওয়েট করতেছে একটা একটা আননোন ব্যক্তির জন্য। এটা নিয়ে তারা কথা বলতেছে, যেমন তারা এখানে স্মৃতিচারণও করতেছে। তারা রেমিনিসিং করতেছে, তারা তাদের অতীত সম্পর্কে স্মৃতিচারণ করতেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অনুমান করতেছে, স্পেকিউলেট করতেছে, এইগুলো তারা করতেছে। However, these discussions only serve to emphasize their inability to escape the present moment. যাই হোক, তাদের এই ডিসকাশনটা শুধুমাত্র, ডিসকাশনের মাধ্যমে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে যেটা এমফাসাইজ করা হয়েছে সেটা হলো যে তারা বর্তমান অবস্থা থেকে বের হয়ে যেতে পারতেছে না, তারা অক্ষম। আমরা কি জানি? আমরা অনেকেই জানি না যে আমি পড়াশোনায় একটু বেশি টাইম দিলে রেজাল্ট ভালো হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও দেওয়া হয় না, দিতে পারতেছি না। অনেকেই যারা দেখবা যে বিড়ি সিগারেট খায়, তারা জানেই যে এটা খাওয়া ক্ষতিকর, এটাতে তার টাকা নষ্ট হচ্ছে,
তার ফ্যামিলিতে অশান্তি নেমে আসতেছে, মাসে 3-4 হাজার করে টাকা যায়, কিন্তু তারপরেও সেটাকে ছাড়তে পারে না। ইনএবিলিটি, অক্ষম, প্রেজেন্ট মোমেন্টটাকে চেঞ্জ করতে পারতেছে না। ভ্লাদিমিরস অবজারভেশন, ভ্লাদিমিরের যে দর্শন বা তার যে ভিউ, সেটা হচ্ছে টাইম ফ্লোস এগেইন অলরেডি, অর্থাৎ সময়টা যেন আবারও প্রবাহিত হচ্ছে। এগেইন অলরেডি বলতে সময়টা একই রকম ভাবে প্রবাহিত হয়েই যাচ্ছে। আন্ডারস্কোরস দ্য ক্যারেক্টার্স অ্যাওয়ারনেস অফ দ্য প্যাসেজ অফ টাইম, এবং সময়ের গতির ব্যাপার নিয়ে, সময় যে চলে যাচ্ছে এটা নিয়ে তারা জানে, তারা সচেতন, তারা বুঝতে পারতেছে। ইভেন অ্যাজ দে রিমেইন ট্র্যাপড ইন দ্য পারপেচুয়াল প্রেজেন্ট, কিন্তু তারপরেও তাদের চিরন্তন প্রেজেন্টের ভেতরে তারা যেন আটকে আছে। তারা ওই অপেক্ষা, যেটা সে অপেক্ষার ভেতরেই আছে, তারা এটা থেকে বের হতে পারতেছে না। তারা কেউ এটা থেকে বের হতে পারতেছে না। মোর ওভার, the arrival of Poggio and Lucky in Act 1 and Act 2 introduces another layer to the place, that is another players আচ্ছা, to the place exploration of time। যাই হোক, আর একটা বিষয় সেটা হচ্ছে পোজ্জ এবং লাকির যে অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2 তে যে তারা চলে আসলো, তারা উপস্থিত হলো, এটা ইন্ট্রোডিউস করে এই নাটকের এই সময়ের যে এক্সপ্লোরেশন, সময়ের ব্যাপার নিয়ে যে আলোচনা, সেটার যেন আরেকটা লেয়ার অ্যাড করে। Poggio's dramatic transformation between the two acts, from a tyrannical figure to a blind and helpless man, highlights the transient nature of power and the inevitability of change over time। পোজ্জোর যে একটা হঠাৎ করে ট্রান্সফরমেশন ঘটলো, সে এই দুইটা অ্যাক্টের ভেতরে, একটা আমরা শুরুর অ্যাক্টে দেখতে পেলাম যে সে অনেক অত্যাচারী একজন ব্যক্তি, কিন্তু পরের অ্যাক্টে দেখতে পেলাম যে সে অন্ধ হয়ে গেছে এবং অসহায় হয়ে গেছে। তো এটা হাইলাইট করে যে মানুষের নেচার অফ পাওয়ার, অর্থাৎ শক্তির, ক্ষমতার যে প্রকৃতি, সেটা হচ্ছে যে এটা পরিবর্তনশীল, এবং সময়ের সাথে সাথে এটা অনিবার্যভাবেই চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। আজকে যে রাজা, সে বা তার পরের বংশধর বা তার পরের বংশধর ফকির হবে, এটাই স্বাভাবিক। হুম। আমরা কখনোই দেখবো না যে 1000 বছর ধরে একটা ফ্যামিলি ধনী হয়ে, ধনী রয়েছে বা তাদের অবস্থা ভালো রয়েছে, এরকমটা আমরা কখনোই দেখবো না। আমরা মুঘল সাম্রাজ্যের নাম শুনেছি, তাই না? মুঘল সাম্রাজ্যের লোকের এখন বেঁচে আছে না? তারা এখনো আছে, তাদের বংশ এখনো আছে, কিন্তু ওই রকমটা আর নাই। সিরাজদৌলার বংশধর এখনো আছে, কিন্তু ওই রকমটা আর নাই। তারা এখন খেটে খাওয়া মানুষ। তো এটাই হচ্ছে ক্ষমতার যে, মানে পরিবর্তনের যে নেচার, ক্ষমতা সবসময় একরকম থাকে না। মানুষের সৌন্দর্য, মানুষের শক্তি, সামর্থ্য সবসময় একরকম থাকে না। আচ্ছা, the settings of Waiting for Godot is a desolate and barren landscape, devoid of any identifiable landmarks and the indication of civilization। এই ওয়েটিং ফর গ্যাডোর যে সেটিং, এটা হচ্ছে খুবই নির্জন, খুবই ব্যারেন একটা ল্যান্ডস্কেপ, মানে গাছপালা নাই, একবারে বন্ধা একটা যেন প্রকৃতি। এবং এইখানে এমন কোনো ল্যান্ডমার্ক নাই যে ল্যান্ডমার্ক দিয়ে ওই জায়গাটাকে চিহ্নিত করা যায়, অথবা আশেপাশে কোনো যে সভ্যতা রয়েছে এরকমও কোনো নির্দেশনা নাই। একটা একেবারে ফাঁকা জায়গা। This ambiguous and timeless setting contributes to the play's existential atmosphere, where the character seems isolated from the world around them। এই যে একটা দুর্বোধ্য এবং মানে অসীম একটা সেটিং, টাইমলেস। টাইমলেস মানে কি? অসীম, তাই না? যাই হোক, এরকম একটা সেটিং, এটা কন্ট্রিবিউট করে এই নাটকের যে একটা অস্তিত্বের, যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, সেটা এখানে ক্রিয়েট করা হয়েছে। অস্তিত্বহীনতা বা অস্তিত্বের যে প্রশ্ন, আহ, সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, যেখানে ক্যারেক্টাররা দেখতে পাচ্ছে যে তারা পৃথিবীর অন্যান্য অঞ্চল, অন্যান্য মানুষদের থেকে তারা যেন আইসোলেটেড হয়ে রয়েছে। তারা নির্জন, একাকিত্বের ভেতরে পড়ে গেছে। The stage direction described the setting as a country road, a tree evening। এখানে আমরা স্টেজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে স্টেজের ডিরেকশন বলতেছে যে এখানকার সেটিংটা হচ্ছে একটা গ্রাম্য রাস্তা,
একটা গাছ এবং সন্ধ্যাবেলা। These descriptions allows for various interpretations of the place location, emphasizing the universality of the character's condition. এই যে বর্ণনাটা, মানে একটা সেটিং এর বা জায়গার যে বর্ণনাটা দেওয়া হলো, প্লেসের যে বর্ণনাটা দেওয়া হলো, এটা বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন রয়েছে, বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এই নাটকের লোকেশন সম্পর্কে। তারপরে এই নাটকে যে আহ, সার্বজনীনতা, ক্যারেক্টারদের কন্ডিশনের ব্যাপারে যে সার্বজনীনতাকে প্রকাশ করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, সেটা এখানে দেখানো হচ্ছে। The tree in particular serves as a prominent symbol of endurance and resilience in the face of adversity, as Vladimir and Estragon frequently seek refuge beneath its branches. এখানে যে গাছটা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা গাছ, এই গাছটা মূলত সার্ভ করতেছে একটা বেশ গুরুত্বপূর্ণ সিম্বল হিসেবে ধৈর্য এবং সহনশীলতা, এইটার একটা সিম্বল হিসেবে কাজ করতেছে। অর্থাৎ বিরুদ্ধ বা প্রতিকূল অবস্থায় ধৈর্য এবং সহনশীলতার সিম্বল হিসেবে কাজ করতেছে এই গাছ। এবং আমরা দেখতে পাচ্ছি ভ্লাদিমির এবং এস্ট্রাগন অনেকবারই এই জায়গাটাতে গাছের নিচে গিয়ে বসেছে, তারা এখানে আশ্রয় যেন নিচ্ছে গাছের, মানে গাছের নিচে, শাখা প্রশাখার নিচে। The lack of specific setting contributes to the sense of disorientation and dislocation experienced by the character. বলা হচ্ছে এখানে যে স্পেসিফিক সেটিং এর যে অভাবটা, সেটা এই যে একটা সেন্স ডিসঅরিয়েন্টেশন এবং ডিসলোকেশন, সেইটাকে আহ, এই ক্যারেক্টাররা আসলে যেটাকে এক্সপেরিয়েন্স করতেছে সেটাকে আসলে হাইলাইট করতেছে। মানে এই যে ল্যাক অফ স্পেসিফিক সেটিং, নির্দিষ্ট একটা সেটিং এর অভাব, এই ডিসঅরিয়েন্টেড অর্থাৎ এক ধরনের সেন্স অফ, মানে বিচ্ছিন্নতা এবং ডিসলোকেশন এবং স্থানচ্যুতির যে একটা সেন্স এই ক্যারেক্টারদের মধ্যে রয়েছে, সেটাকে দেখাচ্ছে এই ল্যাক অফ স্পেসিফিক সেটিং। দে আর unsure of where they are or how they arrived there, mirroring the audience own sense of uncertainty. তারা মূলত কোথায় আছে, হাউ দে অ্যারাইভ, তারা এখানে কোথায় কিভাবে আসলো, এইটার ব্যাপারে তারা আনশিওর, এটার ব্যাপারে তারা অনিশ্চিত, নিশ্চিত না। মিররিং দ্য অডিয়েন্স ওন সেন্স অফ আনসার্টেন, এবং এটা মূলত আমরা যারা দর্শক, আমাদের যে অনিশ্চয়তার যে সেন্স, সেই সেন্সটাকে এখানে তুলে ধরা হয়েছে। একটা জিনিস খেয়াল করো, ধরো তোমাদের অঞ্চল, তোমাদের বাড়ি যেখানে, তোমাকে যদি বাংলাদেশে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয়, তুমি তারপরেও চলে আসতে পারবা, তাই না? এবং তোমার বাড়ির এলাকার যদি 5 কিলোমিটার বা 10 কিলোমিটারে যে সারাউন্ডিং করা হয়, দেখবে এর ভেতরে ছেড়ে দিলে তোমার মাথা অটোমেটিক তোমাকে তোমার বাড়িতে এনে পৌঁছে দেবে, তাই না? তুমি হারাবে না। বাট একদিন চোখ বেঁধে রেখে তোমার এলাকার সমস্ত গাছপালা সবকিছু ভেঙে টেঙে পরিষ্কার করে দেওয়া হলো, এরপরে যদি তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেও ছেড়ে দেওয়া হয়, তুমি আর তোমার বাড়িকে চিনতে পারবে না, খুঁজে পাবা না। কারণ তুমি ওই যে ম্যাপিং এর যে বিষয়টা, কোন দিক দিয়ে রোড গেছে, কোন দিক দিয়ে কোন গাছপালা, কোন দিক দিয়ে কোন পুকুর টুকুর রয়েছে, এগুলোই মূলত আমাদেরকে হেল্প করে এই আমাদের অস্তিত্ব, আমাদের রেসিডেন্স, আমাদের উম, মানে চলাফেরার জায়গাগুলোকে বুঝতে আমাদেরকে হেল্প করে। আর যখন এটা ফাঁকা, তখন তুমি এটা খুঁজে পাবা না। ঠিক যেমন এখানে ঘটেছে যে তাদের যে স্টেজটা যেটা দেখানো হচ্ছে, সেই স্টেজে শুধুমাত্র একটা গাছ, আর তেমন কিছুই নাই। তো তারা আসলে কোথায় আছে, কি করতেছে, কেন এসেছে, কিভাবে আসলে, এটা তারা জানতেছে না। কিন্তু যদি ওখানে যদি একটা বেশ একটা অন্য রকমের সেটিং থাকতো, তাহলে তারা বুঝতো যে আচ্ছা আমরা এখন এই জায়গাটায় আছি। এতে এতক্ষণ আমরা যে থিমটা, আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে এই টাইমের কনসেপ্টটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা এই প্লেসের যে কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে, দ্য থিম অফ প্লেস ইজ অলসো রিফ্লেক্টেড ইন দ্য ক্যারেক্টার্স ইন্টারাকশনস উইথ দেয়ার সারাউন্ডিংস। এই ক্যারেক্টার গুলো তাদের আশেপাশের পরিবেশ নিয়ে তারা যেভাবে ইন্টারাকশন করতেছে, সেটা নিয়ে আমরা এখানকার প্লেস সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। আর এই থিম অফ প্লেসের যে
ব্যাপারটা বা প্লেসের যে থিমটা সেটা রিফ্লেক্টেড হচ্ছে, উঠে আসছে। Estragon's repeated attempts to remove his boots highlights the discomfort and disconnection he feels from the environment. এস্ট্রাগন এখানে বারবার চেষ্টা করতেছে তার পায়ের বুট জুতো জোড়া খুলতে, এবং এটা হাইলাইট করতেছে সে একটা অস্বস্তির ভেতরে রয়েছে এবং সে একটা ডিসকানেকশনের ভেতরে রয়েছে। পরিবেশের সাথে যেন সে কানেক্ট করতে পারতেছে না, মেলাতে পারতেছে না নিজেকে। Similarly, Vladimir and Estragon's frequent reference to living or staying in the same place underscore their ambivalence towards their situations. একইভাবে ভ্লাদিমির এবং এস্ট্রাগন যে বারবার রেফারেন্স টানতেছে টু লিভিং অর স্টেইং দ্য সেম প্লেস, অর্থাৎ তারা যে একই জায়গায় রয়েছে সেখান থেকে তারা চলে যাচ্ছে বা আবার সেখানেই ফিরে আসতেছে, এই জিনিসটা আন্ডারস্কোর দেয়ার অ্যাম্বিভ্যালেন্স, এটা তাদের যে মানে দ্বিধাহীনতা, তাদের অবস্থার প্রতি তাদের যে দ্বিধাহীনতা, তারা দ্বিধাহীন ভাবে বলতেছে যে হ্যাঁ তারা হচ্ছে তাদের অবস্থা খারাপ। হ্যাঁ, এইটাই প্রকাশ করতেছে। তারা বুঝতে পারতেছে, তারা তারা আর সন্দেহ নাই তাদের ভেতরে যে তাদের অবস্থা খারাপ এবং তারা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসতেছে। আগের দিন যেখান থেকে যাচ্ছে পরের দিন আবার সেখানে এসে আবার ওয়েট করতে বসে যাচ্ছে। সো তাদের অবস্থার উন্নতি নাই, এটা তারা জানতেছে, কিন্তু তারপরেও তারা সেই অপেক্ষাটা করতেছে। Here in Waiting for Godot, time and place intersect to create a surreal and unsettling atmosphere. এই ওয়েটিং ফর গডের ভেতরে টাইম এন্ড প্লেস এটা বিভক্ত করা হয়েছে, দুইটা জিনিসকে আলাদা করা হয়েছে একটা সারিয়াল মানে অপার্থিব, একটা অপার্থিব পরিবেশ ক্রিয়েট করার জন্য, কাইন্ড অফ জাদুকরী বা একটা সুপার ন্যাচারাল যেন একটা পরিবেশ এখানে বিরাজ করতেছে, এবং একটা অস্থির অ্যাটমসফিয়ার যেন রয়েছে, অস্থির পরিবেশ। The character's sense of timelessness is reinforced by the indeterminate setting, blurring the distinction between past, present, and future. এখানে এই ক্যারেক্টারদের যে সেন্স অফ টাইমলেসনেস, তাদের যে সময় যে আটকে গেছে, সময়ের যে সময়হীনতার, সময় যে সময়ের কাজই হচ্ছে কি সামনের দিকে অগ্রসর হওয়া, কিন্তু তাদের ক্ষেত্রে সময়টা যেন থেমে গেছে। তো বলতে এই সময়হীনতার যে সেন্স, এইটা রিইনফোর্স করতেছে বাই দ্য ইনডিটারমিনেট সেটিং, এই যে একটা অনির্দিষ্ট একটা সেটিং, পরিবেশ, এটাই তাদের ভেতরে এই সেন্সটাকে গ্রো করাচ্ছে, অর্থাৎ এই টাইমলেসনেসের যে সেন্সটা। এবং একই সঙ্গে তারা পাস্ট প্রেজেন্ট ফিউচারের ভেতরে যে কানেকশনটা, যে ডিসকানেকশনটা রয়েছে, এটা তাদের কাছ থেকে ব্লার হয়ে যাবে, তারা বুঝতে পারতেছে না। ধরো তোমাকে তোমার বাড়িতে একটা ঘরের ভেতরে চোখ বেঁধে বা এমনিতে আটকে রাখা হলো, তুমি বাইরে দেখতে পাচ্ছ না, তুমি কি কখনো ফিক্সড ভাবে থাকতে পারবা যে আমি এখানে, বা বলতে পারবা যে সময় এখন কয়টা বাজে? বলতে পারবা না। তার মানে তুমি একটা দিন অতিবাহিত হলেও জানতে পারবা না, তোমার কাছেও সেই সময় 2 ঘন্টায় মনে হবে যে না, আমি যেন মানে 2 দিন ধরে আটকে আছি। আবার 2 দিন আটকে থাকলে অনেক সময় এরকম হতে পারে যে তোমার ধৈর্য এত বেশি যে হয়তো 5 দিন চলে গেছে কিন্তু তুমি ভাবতেছো 2 দিন আটকে আছি। এটা ওই যে তোমরা ইউটিউবে দেখতে পাবা মিস্টার বিস্টের যে ভিডিওগুলো, ওইগুলোতে দেখতে পাবা যে মিস্টার বিস্ট মাঝে মাঝে এরকমটা করে যে একটা চার দেয়ালের ভেতরে আটকে থাকে, আটকে রাখে মানুষদেরকে বা নিজেও আটকে থাকে, কয়দিন থাকা যায় এরকম, 7 দিন থাকতে হবে, দেখা যায় যে 8-10 দিন থেকে গেছে, তারপরে সে সন্দিহান, বাইরের পরিবেশ দেখতে পাচ্ছে না, এই জন্য বুঝতেও পারতেছে না যে আসলে। ঠিক এরকমই আমাদের এখানে এই ক্যারেক্টারদের ক্ষেত্রে যেহেতু তারা সময় সম্পর্কে জ্ঞান নাই, তাদের পরিবেশ সেটিংটাও অন্যরকম, এই জন্য তারা অতীত বর্তমান এবং ফিউচারের ভেতরে কানেকশন করতে পারতেছে না, ডিস্টিংশন করতে পারতেছে না। This lack of time and place boundaries emphasizes the existential themes of the play, as Vladimir and Stragon worried of the questions of existence and meaning in a seemingly different universe. এই যে ল্যাক অফ টাইম অ্যান্ড প্লেস, এটা যেন একটা বাউন্ডারি সেট করে দিচ্ছে। ল্যাক অফ টাইম অ্যান্ড প্লেস বাউন্ডারিজ, এটা যেন একটা সীমা নির্দেশ করে দিচ্ছে। এমফাসিস দ্য, সরি আমি ভুল বললাম, দ্য ল্যাক অফ টাইম অ্যান্ড প্লেস বাউন্ডারিজ
এমফাসিস দ্য এক্সিস্টেন্সিয়াল থিমস অফ দ্য প্লে। অর্থাৎ এই যে সময় এবং প্লেসের ভেতরে যে একটা বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারিটা, এই যে একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা জোর দিচ্ছে এই নাটকের ভেতরে যে অস্তিত্বের যে থিমটা রয়েছে, অস্তিত্বহীনতার যে থিমটা রয়েছে, সেটার প্রতি। ভ্লাদিমির এবং এস্ট্রাগন এই কোশ্চেনটা নিয়ে অডিট রয়েছে, এই কোশ্চেনটা নিয়ে উদ্বিগ্ন রয়েছে। তাদের এক্সিস্টেন্সের যে কোশ্চেন, তাদের টিকে থাকা, বেঁচে থাকার যে কোশ্চেন, সেটা নিয়ে তারা অডিট রয়েছে। এবং একই সঙ্গে মিনিং ইন এ সিমিংলি ডিফারেন্ট ইউনিভার্স, এবং তাদের কাছে মনে হচ্ছে যেন এটা একটা আলাদা একটা জগৎ, একটা ইনডিফারেন্ট, একটা উদাসীন একটা ইউনিভার্স, ইনডিফারেন্ট একটা ইউনিভার্স, ভিন্ন। এটা যেন একই রকম না। The cyclical nature of time in the play reflects the characters' repeated attempts to find purpose and meaning in their life. এই যে নেচারের, মানে নেচার অফ টাইম, অর্থাৎ সময়ের যে প্রকৃতি, সেটা হচ্ছে রিসাইক্লিং, রিসাই রিসাইক্লিক, আচ্ছা সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল যে নেচার, অর্থাৎ সময়টা কি হয় যে অতীত, যেমন আমরা কি দেখি যে সূর্য প্রতিদিনই যেন ঘুরতেছে, তাই না? সকাল বিকাল রাত, আবার সকাল বিকাল রাত, এটাই তো চলতেছে। তুমি জন্মগ্রহণ করার পর থেকে তো এটাই দেখে আসতেছো, তাই না? তো এই যে সময়ের যে চক্রাকার যে গতিটা, এটা রিফ্লেক্ট করতেছে ক্যারেক্টারদের, ক্যারেক্টার্স রিপিটেড অ্যাটেম্পট, তারা বারবার চেষ্টা করতেছে তাদের লাইফের পারপাস খুঁজে বের করার জন্য, তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য, মিনিং খুঁজে বের করার জন্য। ডেসপাইট দেয়ার বেস্ট এফোর্ট, তাদের সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও, দে রিমেইন ট্র্যাপড, তারা আটকে যেন রয়েছে ইন এ নেভার এন্ডিং সাইকেল, তারা একটা নেভার এন্ডিং সাইকেলের ভেতরে আটকে যেন রয়েছে, নেভার এন্ডিং সাইকেল অফ ওয়েটিং, অপেক্ষার এবং অনিশ্চয়তার একটা সাইকেলের ভেতরে যেন তারা আটকে রয়েছে। রিফ্লেক্টিং দ্য হিউম্যান কন্ডিশন ইনহেরেন্ট অ্যাবসার্ডিটি, এবং এক্ষেত্রে মানুষের ভেতরে যে দুর্বোধ্যতা রয়েছে, সেই দুর্বোধ্যতাকে যেন এখানে তুলে আনা হচ্ছে। আচ্ছা, ইন দ্য এন্ড উই ক্যান সে দ্যাট টাইম অ্যান্ড প্লেস আর ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ ওয়েটিং ফর গ্যাডো। পরিশেষে আমরা বলতে পারি যে এই টাইম অ্যান্ড প্লেস, এটা হচ্ছে ওয়েটিং ফর গ্যাডোর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। শেপিং দ্য ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্স, ক্যারেক্টারদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তৈরি করার ক্ষেত্রে, এবং এই নাটকের যে মিনিং, সেই মিনিংটা তৈরি করার ক্ষেত্রে এই টাইম এন্ড প্লেসটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। থ্রু দি থ্রু ইটস এক্সপ্লোরেশন অফ দিস থিমস, এই থিমগুলোর এক্সপ্লোরেশনের মাধ্যমে, ডিসকভারি বা তুলে আনার মাধ্যমে, বিকেটস ইনভাইটস অডিয়েন্স টু কনফ্রন্ট দ্য এক্সিস্টেন্সিয়াল চ্যালেঞ্জ অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্বের যে আহ, স- বাধা বিপত্তি, যে কষ্টকর মুহূর্তগুলো রয়েছে, সেগুলোকে ফেস করার, সেগুলোকে কনফ্রন্ট করা, সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য স্যামুয়েল বিকেট, যে আমরা যারা অডিয়েন্স রয়েছি, তাদেরকে ইনভাইট করতেছেন। and intangible and the intangible nature of meaning in a world devoid of certainty, এবং মানুষের যে একটা ইনট্যাঞ্জেবল যে একটা মিনিং রয়েছে জীবনের, হ্যাঁ, সেই মিনিং এর ব্যাপারেও মূলত, আচ্ছা ইনট্যাঞ্জেবল মিনিংটা ভুলে গেলাম, একটু দেখে আসি। অধরা, ইলিউসিভ। আচ্ছা, তাহলে কি বলতেছে যে এই যে এই নাটকের ভেতরে যে থিম গুলো, টাইম এন্ড প্লেসের যে থিম, এই থিমটাকে উন্মোচনের মাধ্যমে স্যামুয়েল বিকেটস আমরা যারা অডিয়েন্স রয়েছি তাদেরকে যেন ইনভাইট করতেছে যে আমরা যেন এক্সিস্টেন্সের, অস্তিত্বের যে লড়াই, অস্তিত্বের যে সংগ্রাম, সেই সংগ্রামের মুখোমুখি যেন আমরা হই। এবং এই যে অধরা নেচার অফ মিনিং ইন এ ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যে মিনিংটা বা যে অনিশ্চয়তাটাকে কাটিয়ে উঠে যে মিনিংটা খুঁজে বের করা, সেটা যে অধরা রয়েছে, সেইটাকে ধরার জন্য যেন আমাদেরকে ইনভাইট করতেছেন, সেটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ইনভাইট করতেছেন। অ্যাজ ভ্লাদিমির পয়েগন্যান্টলি অবজার্ভ, ভ্লাদিমির তার দুর্দশাগ্রস্ত অবস্থায় থেকে অবজার্ভ করেছে যে, এবং সে বলতেছে যে লেট আস ডু সামথিং, আমাদের কিছু একটা করতে হবে, চলো কিছু করি। হোয়াইল উই হ্যাভ দ্য চান্স, আমাদের যখন সুযোগ রয়েছে, সো যতক্ষণ সুযোগ আছে চলো আমরা কিছু একটা করি। ইট ইজ নট এভরি ডে দ্যাট উই আর নিডেড, হ্যাঁ, এটা আমাদের প্রতিদিনের দরকার নাই।
ইট ইজ নট এভরিডে, প্রত্যেক দিনের দরকার নেই দ্যাট উই আর নিড, মানে আমাদেরকে দরকার হবে না প্রতিদিন। সো আমাদের এখন সুযোগ আছে, চলো আমরা এই কাজটা করে ফেলি। ইয়েট অ্যাট লাস্ট দে কন্টিনিউ টু ওয়েট, কিন্তু তারপরেও শেষে আমরা দেখতে পাই যে তারা ওই অপেক্ষাই করতেছে, সাসপেন্ডেড ইন দ্য ইটার্নাল প্রেজেন্ট, এবং তারা ইটার্নাল প্রেজেন্টেই রয়ে গেছে, ফর এভার ওয়েটিং ফর গ্যাডো, এবং তারা চিরকালের জন্য ওয়েটিং, গ্যাডোর জন্য তারা ওয়েট করতেই আছে, করতেই আছে, তাদের ওয়েটিং যেন শেষ হচ্ছে না। এই হচ্ছে টাইম অ্যান্ড প্লেসের ভূমিকা এখানে। এই নাটকের যে থিম, সেই থিম গুলোকে এক্সপ্লোরেশন করার জন্যই মূলত টাইম অ্যান্ড প্লেসটাকে এখানে কনসেপ্টটাকে দেখানো হয়েছে। এইটা প্রথমবার একটু কঠিন মনে হবে, তোমরা পরে 2-3 বার পড়বা, পাশাপাশি ভিডিওগুলো দেখবা, দেখবা যে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি নোটগুলো দিয়ে দেবনি, আর তোমরা একটু দেখার চেষ্টা করো। আর এই ব্যাপারে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, নইলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর সামনের দিন আমাদের ওই 9:15-তেই ক্লাস হবে। আমি আমি ওই তো ভুলে যাচ্ছি, ভুলে গেলে 9:30টায় আর কি। তবে এর ভেতরে তোমরা থেকো, আর পরীক্ষার আগের এই একটা মাস আমরা একটু প্রতিদিনই যাতে ঠিকঠাক করে ক্লাসগুলো হয় সে চেষ্টা করব, যদি আমরা অসুস্থ না হয়ে পড়ি আর কি। তো ক্লাসগুলো হবে এবং আমরা অনেকটা যাতে কভার করে ফেলি সবকিছু। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে। হ্যাঁ নসীন, কি যেন বলতেছিলে, বলো। স্যার ইএলটি থেকে একটা কোশ্চেন করা ছিল স্যার। হুম, বলো। স্যার সিএলটি জিনিসটা কি, মানে টাস্ক বেস বা জিটিএম ডিএম এগুলো বুঝতে, বাট সিএলটি টা মানে ধরতে পারতেছেন না। এটা খুব ওয়াইড রেঞ্জের মনে হচ্ছে, মানে এটা এক কথায় বলতে গেলে আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? সিএলটি মানে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা তোমরা এই সিলেবাসে পড়োনি, আমাদের সময় আমরা যে সিলেবাসে পড়েছি 9-10 ইন্টারমিডিয়েট, সেই সিলেবাসটার নাম ছিল কমিউনিকেটিভ সিলেবাস, মানে কমিউনিকেটিভ ইংলিশ। আমরা সে সময় যে ইংলিশে পড়েছি সেটা কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ ইংলিশের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কমিউনিকেশন করা। হ্যাঁ, এটা তোমার মানুষের সাথে যোগাযোগের যে স্কিলটা সেটা বাড়াবে সবসময়। এটা তোমার রিডিং এর স্কিল বাড়াবে না, এটা তোমার রাইটিং এর স্কিল বাড়াবে না, এটা তোমার লিসনিং এবং স্পিকিং এর স্কিলটা বাড়াবে। তো কমিউনিকেটিভ স্কিলের ভেতরে আমরা সবসময় দেখতাম যে পরীক্ষার হলে কি হতো, একটা দুটো প্যাসেজ থাকতো, সেখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হতো। এবং লাস্টে কি ওই যে তোমাদের ক্ষেত্রেও যে জিনিসটা রয়েছে আর কি, ওই তোমরা এসএসসি ইন্টারে যেরকমটা দেখেছো ওই ওই সেম জিনিসই, বাট তখন ওই যে দুইটা করে প্যাসেজ থাকতো, তোমাদেরও মেবি দুইটাই রয়েছে। কিন্তু এক কথায় আমাদের ওই রিডিং রাইটিং এর স্কিল গ্রো না করিয়ে করানো হতো হচ্ছে স্পোকেন এবং লিসনিং এর স্কিলটা। লিসনিংও ছিল না, স্পোকেনেরটাই আর কি। তো কমিউনিকেটিভ হচ্ছে যে এমন জিনিস যেই ভাবে তোমরা শুধুমাত্র অন্যের সাথে যোগাযোগ করতে পারবা, এইটা, এটা হচ্ছে কমিউনিকেটিভ। আর এটা করতে গিয়ে যা যা করা লাগবে সেই কাজগুলো তোমাকে করাবে। টাস্ক বেসড বলতে তোমাকে হোম টাস্ক দিবে। তারপরে আরো কি আছে, আরেকটা আরেকটা কি যেন বললা। স্যার জিটিএম ডিএম এএলএম জিটিএম, হ্যাঁ ডিএম, এগুলোর ভেতরে এরকম আলাদা আলাদা। কমিউনিকেটিভের ক্ষেত্রে ওই প্রধান কাজই হচ্ছে কমিউনিকেশন করানো, এখন তোমাকে যেভাবে হোক কমিউনিকেশন করাবে। এমন না যে তুমি কমিউনিকেটিভ করলে তোমার রিডিং এর স্কিল বাড়বে এই সেই, এরকম না। তবে সবকিছু ইন্টারকানেক্টেড, তুমি কোনোটাকে বাদ দিয়ে কোনোটা কিছু করতে পারবে না। তবে এইখানে শুধুমাত্র ওই তোমার কমিউনিকেশনের উপরে বেশি জোর দেওয়া হয়, বাকিগুলো যে করানো হয় না তা না, বাকিগুলো করানো হয়, কিন্তু কমিউনিকেশনের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানে ডায়ালগ বেসড পড়াশোনা তো করতে হয়। এখানে একটা হোটেলে গেলে তুমি কিভাবে হোটেল ভাড়া করবে, একটা রিক্সা কিভাবে রিক্সা ভাড়া করবা, একটা দোকানে গিয়ে কিভাবে কেনাকাটা করবা, এগুলো তোমাকে শুধু শেখানো হয়। মানে বলতে পারি স্ট্রাকচারাল ফ্রেজ আর কি। স্যার সিএলটি আর এসএলটি এই দুইটা মনে হয় একটু কাছাকাছি। এসএলটি হচ্ছে সিচুয়েশনাল, তাই না? জি স্যার। কাছাকাছি, হ্যাঁ সবগুলোই কাছাকাছি, সবগুলোই কাছাকাছি, কিন্তু ওই সূক্ষ্ম একটু পার্থক্য আছে, ওইটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। আর এই সূক্ষ্ম পার্থক্যগুলো আসলে স্টুডেন্ট অবস্থায় অত কিছু ধরতে পারা যায় না। পরবর্তীতে যখন তুমি টিচার হবা তখন দেখবে ছোট্ট ছোট্ট পার্থক্য এই জায়গাগুলোতে। স্টুডেন্ট অবস্থায় এগুলোকে ওই যেখানেই বুঝতে পারবো না সেটা ঠাটায় মুখস্থ করে ফেলতে হয়, এই। স্যার আরেকটা লাস্ট কোশ্চেন স্যার, আমি যদি কোনো ডায়াগ্রাম ড্র করতে চাই বা আমি যদি কোনো প্রসেস বা চার্টের মাধ্যমে আমি যদি লিখতে চাই, ওটা যদি আমি খাতার প্রস্থ বরাবর করি ওটা কি কেটে দিবে? খাতার প্রস্থ বরাবর বলতে? মানে হচ্ছে আমি লম্বা, আমরা নর্মালি যেরকম লিখি না ওরকম না, মানে একটু উল্টা করে আর কি।
উল্টা করে লিখবা, খাতাটাকে হয়তো কাত একটু করে নিয়ে। ঘুরে, হ্যাঁ 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 ওরকমই। না না, ওটা একটু, করবা কেন? ওটা করবা না। আচ্ছা মানে মানে নর্মাল ওরকমই করে দিব। হ্যাঁ, নর্মালি যেটা হয় সেটাই। মানে টিচারদের অসুবিধা হয় এমন কোনো কিছু করা যাবে না, ওতেই দেখা যাচ্ছে যে 1-2 মার্ক কেটে দিল। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আচ্ছা এটুকুই। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সামনের দিনে আবার ক্লাস হবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।